সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমরা এখন দেখব। তো সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে একটা ছবি দেখাই। দেখো, একদম সিম্পল একটা ছবি যেখানে আমাদের একটা সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাসকে ভরে রাখা হয়েছে এবং তার সাথে একটা পিস্টনকে যুক্ত করা হয়েছে। এখন আমি যদি এ নাম্বার ছবির দিকে তাকাই, ধরো এটা হচ্ছে এ নাম্বার কন্ডিশন। আমরা করলাম কি, হঠাৎ করে আমরা চাপ প্রয়োগ করলাম সিলিন্ডারের নিচের দিকে, দ্যাট মিনস পিস্টনের মধ্যে আমরা চাপ প্রয়োগ করলাম বাইরে থেকে, যাতে আমাদের এই ভেতরের গ্যাসটা সংকুচিত হয়ে যায়। তো তুমি যদি হুট করে চাপ প্রয়োগ করে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে সংকুচিত করে ফেলো, দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ এখানে V1 পরিমাণ যে আয়তনটা আছে এটা অনেক কম, তখন হঠাৎ করে গ্যাসের তাপমাত্রাটা বেড়ে যাবে। আবার তুমি যদি হুট করে কোনো একটা গ্যাসকে প্রসারণ করো, দ্যাট মিনস আমরা এখন সিলিন্ডারটাকে টেনে, মানে সিলিন্ডারের যে পিস্টনটা আছে সেটাকে টেনে উপরের দিকে উঠিয়ে ফেললাম, তখন কি হবে, আমাদের ভেতরে থাকে এই গ্যাসটা প্রসারিত হয়ে যাবে। তখন আমি বলতে পারি ভিতরের আয়তনটা কি হবে, অবশ্যই V1 এর চেয়ে বড় হবে। ওই মুহূর্তটাতে আমাদের ভেতরে থাকা যেই গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর মধ্যে খেয়াল করে দেখো একটা নির্দিষ্ট কাজ কিন্তু কাজ করবে। মানে বিষয়টা এরকম যে যখন আমাদের ভেতরে থাকা গ্যাসগুলো জাস্ট ধাক্কা মারলো এই সিলিন্ডারের মধ্যে থাকা পিস্টন বা ঢাকনাটাকে, তখন কিন্তু এই গ্যাসের মধ্যে থাকা কিছু পরিমাণ তাপ কাজে কনভার্ট হয় এবং ওই কাজকে কাজে লাগিয়ে আমাদের এই ঢাকনাটাকে সিলিন্ডারের ভেতরে থাকে গ্যাস ধাক্কা মেরে সামনের দিকে নিয়ে যায়। তো ওই সময়টাতে কিন্তু আমাদের গ্যাসগুলো প্রসারিত হয় এবং গ্যাস যখন প্রসারিত হয় তার মধ্যে থাকা তাপগুলো কাজে কনভার্ট হয় এবং এর ফলে আমাদের ভেতরকার তাপমাত্রাটা কমে যায়। তার মানে খুব সহজ কথা হচ্ছে, চাপ প্রয়োগ করে হঠাৎ করে গ্যাসকে সংকুচিত করলে তার তাপমাত্রা বা কিউ, মানে তাপ হচ্ছে কিউ, তাপমাত্রা হচ্ছে টি, এ তাপমাত্রাটা বেড়ে যাবে। আর যখন সিলিন্ডারের ভেতরে থাকা গ্যাস নিজে কোনো কাজ করবে তার মধ্যে থাকা তাপ শক্তিকে কাজে লাগিয়ে, তখন আমাদের ভেতরে থাকা তাপমাত্রা যেটা সেটা হচ্ছে কমে যাবে। তাহলে হঠাৎ করে কোনো একটা গ্যাসকে প্রসারিত হতে দিলে তার তাপমাত্রা কমে যায় এবং হঠাৎ করে কোনো একটা গ্যাসকে সংকুচিত করতে দিলে বা সংকোচন করতে দিলে তার তাপমাত্রাটা বেড়ে যায়। তো আমরা টোটাল ঘটনাটা জানলাম, বাট আমরা এখনও জানলাম না যে সমষ্ণ প্রক্রিয়াটা কি। দেখো, সমষ্ণ মানে হচ্ছে কি সমযোগ উষ্ণ। তুমি যদি সন্ধি বিচ্ছেদ করো তাহলে সময়ের সাথে তুমি জাস্ট উষ্ণ এই কথাটা যদি যুক্ত করো তাহলে আমরা কি পাবো, সমষ্ণ পাবো। তাহলে সম মানে হচ্ছে সমান, উষ্ণ মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে যে সমস্ত প্রক্রিয়াতে বা তাপগতীয় প্রক্রিয়াতে আদি এবং শেষ অবস্থার তাপমাত্রা সমান থাকে তাদেরকে বলা হয়েছে সমষ্ণ প্রক্রিয়া। খেয়াল করে দেখো, এখানে আইসো মানে হচ্ছে কি একই রকম বা সম বা ইকুয়াল, থার্মাল মানে হচ্ছে কি আমাদের উষ্ণ বা তাপমাত্রা। তো সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে কি আইসোথার্মাল প্রসেস। এবং এই আইসোথার্মাল প্রসেসের মধ্যে শুধুমাত্র তাপমাত্রা বা টি এটাই ফিক্স থাকবে, বাট বাকি জিনিসগুলো কখনোই ফিক্স থাকতে পারবে না। যেমন আমি যদি বলি আমাদের এখানে চাপের বিষয়টা আছে, আয়তনের বিষয় আছে, তারপর হচ্ছে আমাদের এখানে তাপের বিষয়টা আছে। তো এই সবগুলো জিনিস বা প্যারামিটার বা রাশিগুলো কিন্তু চেঞ্জ হতে পারবে সমষ্ণ প্রক্রিয়াতে, বাট তাপমাত্রা যেটা আছে এটা পরিবর্তন হবে না, আগে যা ছিল তাই থাকবে। বাট আমরা যেখানে একটা কেস দেখলাম যে হঠাৎ করে বা সাডেন আমরা গ্যাসকে সংকুচিত করলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গ্যাসকে হঠাৎ প্রসারিত করতে দিলে তাপমাত্রা কমে যাচ্ছে, তার মানে এই প্রসেসটা যাই হোক সমষ্ণ প্রক্রিয়া হবে না। আমি এটা তোমাদেরকে দেখিয়েছি জাস্ট বোঝানোর জন্য যে কীভাবে আমরা এটাকে কনভার্ট করতে পারি সমষ্ণ প্রক্রিয়াতে। আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে আমরা সাডেন বা হঠাৎ কোনো একটা গ্যাসকে সংকুচিত না করে খুব স্লোলি বা ধীরে ধীরে যদি সংকুচিত করি, তখন কিন্তু গ্যাসের ভেতরে তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়া শুরু করবে এবং এই আস্তে আস্তে বাড়া তাপমাত্রাটাকে আমি যদি কোনোভাবে বাইরে বের করে দিই, তখন কিন্তু আর গ্যাসের ভেতরে তাপমাত্রার পরিবর্তন ঘটবে না। আগে যেমন তাপমাত্রা ছিল তারপর কি একই রকম তাপমাত্রা থাকবে। তো এই সময়টাতে আমরা বলতে পারি গ্যাসের আদি অবস্থা এবং শেষ অবস্থায় তাপমাত্রা সমান। আবার আমি যদি কোনো একটা গ্যাসকে হঠাৎ করে প্রসারিত হতে না দিয়ে একদম স্লোলি বা আস্তে আস্তে যদি প্রসারণ করতে দিই, তাহলে আস্তে আস্তে আমাদের গ্যাসের ভেতরে যে তাপমাত্রা টি ছিল সেটা কিন্তু কমতে থাকবে। আর কোনোভাবে যদি এই সময়টাতে আমরা গ্যাসের ভেতরে বাইরে থেকে এক্সট্রা কোনো তাপমাত্রা প্রয়োগ করতে থাকি যাতে আমাদের ভেতরের তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে, তখন কিন্তু এটা পসিবল যে আমাদের টোটাল প্রক্রিয়াটা সমষ্ণ প্রক্রিয়ায় রূপান্তর করার জন্য। তাহলে একটা বিষয় ক্লিয়ার, আমরা সমষ্ণ প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া হিসেবে পাচ্ছি যেখানে স্লোলি বা খুব ধীরে ধীরে আমরা কাজগুলো করছি। দ্যাট মিনস তুমি যদি খুব ধীরে ধীরে কোনো একটা গ্যাসকে সংকোচন করো বা কোনো একটা গ্যাসকে প্রসারণ করো, তবে গ্যাসের ভেতরে থাকা তাপমাত্রাটা কিন্তু হঠাৎ করে বাড়বে বা কমবে না, জাস্ট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কমবে বা বাড়বে খুব ধীরে ধীরে, আবার সেটা আগের মতো হয়ে যাবে। তাহলে এই যে আদি অবস্থা এবং শেষ অবস্থায় আমাদের তাপমাত্রাটা সেম থাকছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। এখন এখানে একটা কথা আছে, আমরা যে বাইরে থেকে তাপ দিচ্ছি বা ভেতর থেকে তাপকে টেনে নিচ্ছি, এই ঘটনাগুলো কিন্তু আমরা ঘটাচ্ছি না। আমরা এমন একটা সিলিন্ডার বা এমন একটা বাউন্ডারি রাখবো যে বাউন্ডারিটা খুব ভালো তাপের পরিবাহী হবে।
তাহলে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি এই দুটো সিলিন্ডারের ক্ষেত্রে তাকাও, তাহলে আমি যদি খুবই ভালো একটা সুপরিবাহী সিলিন্ডারের বাউন্ডারি রাখি, বাউন্ডারি বলতে আমি এখানে চারপাশের দেয়ালকে বোঝাচ্ছি সিলিন্ডারের, তাহলে কি হবে, যখন তুমি খুব স্লোলি বা আস্তে আস্তে গ্যাসটাকে সংকুচিত করবে, আমি জাস্ট ফার্স্ট কেস বা এ নম্বর কেস দেখে, আর এটাকে তুমি ধরে নাও বি নম্বর কেস বা বি নম্বর কন্ডিশন। এ নম্বর কন্ডিশনে যেটা হবে সেটা হচ্ছে, তুমি যদি খুব আস্তে আস্তে বা স্লোলি গ্যাসটাকে সংকোচন করতে থাকো, অবশ্যই গ্যাসের তাপমাত্রা টি খুবই আস্তে আস্তে বাড়বে। বাট ওই সময়টাতে আমি যদি এই সিলিন্ডারের বাউন্ডারি বা বাইরের যেই দেয়ালটা আছে এটাকে সুপরিবাহী রাখি, তাহলে খুব সহজেই আমাদের এই মানে ভেতরে বেড়ে যাওয়া তাপমাত্রার কিছু অংশ বাইরে কিন্তু বের হয়ে যাবে তাপ হিসেবে। তো তখন আমরা বলতে পারি কি, যে আমাদের সিলিন্ডারের ভেতরে যেহেতু তাপমাত্রা বাড়ছে আস্তে আস্তে, তাই সেটা খুব সুন্দরভাবে পরিবাহী এই বাউন্ডারি দিয়ে বাইরে বের হয়ে যাবে, এবং তাপ যখন বাইরে বের হবে আমাদের তাপমাত্রাটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, ঠিক আগের মতোই থাকছে। বি নম্বর কেসে আমি যদি আস্তে আস্তে কোনো একটা গ্যাসকে প্রসারণ করি, তাহলে গ্যাস কী করবে, তার মধ্যে থাকা তাপশক্তিকে কাজে লাগিয়ে ওই পিস্টন বা ঢাকনার উপর কিছু পরিমাণ কাজ করবে, যেটা হচ্ছে ডব্লিউ, যার ফলে সে তাপশক্তি হারাবে, তার মানে সে ঠান্ডা হয়ে যাবে। তখন হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের বাউন্ডারি বা দেয়ালটা খুব ভালো সুপরিবাহী তাপের, তাই বাইরে থেকে বা পরিবেশ থেকে কিছু পরিমাণ তাপ তখন ভেতরে অটোমেটিক্যালি ঢুকে যাবে। তখন আমাদের এই সিলিন্ডারের শেষ অবস্থা এবং আদি অবস্থা যে তাপমাত্রা ছিল টি, সেটার পরিবর্তন ঘটবে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি টি এর মানটা কমছে, তারপরেও পরিবেশ থেকে ধীরে ধীরে তাপটা কি ভেতরে ঢুকবে, যার ফলে আমাদের তাপমাত্রা কি আগের মতোই থাকবে, দ্যাট মিনস আর কমবে না। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের যেই বাউন্ডারিটা আছে কোনো একটা সিস্টেমের বা দেয়ালটা যে আছে, তাকে অবশ্যই অবশ্যই তাপের সুপরিবাহী বানাতে হবে, যাতে পরিবেশ থেকে প্রয়োজনীয় তাপ ভেতরে ঢুকতে পারে, অথবা ভেতর থেকে প্রয়োজনীয় তাপশক্তি পরিবেশে বের হয়ে যেতে পারে। তাহলে আমরা ফার্স্টে যে কন্ডিশনটা পাচ্ছি সেটা হচ্ছে কি, অবশ্যই আমাদের সুপরিবাহী বাউন্ডারি লাগবে বা সুপরিবাহী দেয়াল লাগবে, আমি ওয়াল নাম দিলাম। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে কি, আমাদের স্লো প্রসেস হতে হবে। স্লো প্রসেস মানে হচ্ছে কি, আমাদের অবশ্যই টাইম বেশি লাগবে। তার মানে তুমি হঠাৎ করে কোনো একটা তাপগতীয় বিদ্যা বলা যায় বা তাপ প্রক্রিয়া বা তাপগতীয় সিস্টেম বা ব্যবস্থা যদি দেখো, তাহলে সেটা কিন্তু কখনোই সমষ্ণ প্রক্রিয়া হবে না। বাট তুমি যদি দেখো কোনো একটা প্রসেস খুব স্লোলি বা আস্তে আস্তে হচ্ছে, তখন তুমি বুঝে নেবে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। আরেকটা বিষয় হচ্ছে, তুমি মহাবিশ্বে এমন কোনো প্রক্রিয়া পাবে না যেটা 100% আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া, কেননা আমাদের যে গ্যাসের ভেতরে তাপশক্তি বাইরে থেকে ঢুকছে বা ভেতর থেকে বাইরে বের হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু 100% তাপশক্তি ভেতরেও যায় না, আবার বাইরে বেরও হয় না। তার মানে কিছু না কিছু তাপশক্তির লস ঘটে, বাউন্ডারিতে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, ঘর্ষণজনিত কারণে হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি, আমাদের সমষ্ণ প্রক্রিয়া যেটা আমরা পড়লাম সেটা আসলে 100% অ্যাপ্লিকেবল না, বা বলা যায় আমাদের 100% ট্রু না। কেননা প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি যখন আস্তে আস্তে গ্যাসটাকে স্লো করবে, তাপমাত্রা যখন আস্তে আস্তে বাড়বে, এর মানে এই না যে তোমার সবগুলো তাপমাত্রাই পরিবেশে বের হয়ে যাবে। তার মানে আমরা সমষ্ণ প্রক্রিয়াটা একটা আইডিয়াল কেস বা আদর্শ কন্ডিশনে ধরতে পারি। বাস্তবে কিন্তু সমষ্ণ প্রক্রিয়া কখনোই সম্ভব না। তুমি যে কোনো একটা সিস্টেম চালো না কেন, যত সূক্ষ্মভাবে চালো না কেন, সবসময় আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবেই। তো সেই জন্য আমি বলতে পারি সমষ্ণ প্রক্রিয়াটা 100% ট্রু না। ট্রু মানে হচ্ছে কি, থিওরিতে ট্রু, বাট এটা কি বলবো, 100% ট্রু না লিখে আমি একটা কাজ করতে পারি, বাস্তব বলতে পারি। তাহলে এটা 100% বাস্তব না, মানে বাস্তবে আমরা এ ধরনের ঘটনা কোথাও দেখতে পারি না। আবার খেয়াল করো, আমাদের এখানে যেহেতু আদি তাপ এবং শেষ তাপ, মানে আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা যেহেতু সেম, খেয়াল করো এটা কিন্তু তাপ না, তাপমাত্রা হবে, রাইট? তো সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে কি, আমাদের তাপমাত্রার পরিবর্তনটা শূন্য হবে, বা বলতে পারি আমাদের ডেলটি যেটা, সেটা অবশ্যই শূন্য হবে। তাহলে ডেলটি শূন্য মানে হচ্ছে কি, ডেলটি মানে হচ্ছে তাপমাত্রা পার্থক্য। অর্থাৎ তুমি ধরে নাও কোনো একটা তাপগতীয় সিস্টেমের শেষ তাপমাত্রা ছিল T2, আদি তাপমাত্রা ছিল T1। তার মানে T2 এবং T1-এর যে পার্থক্যটা, সেটা কি হবে, সমষ্ণ প্রক্রিয়া অনুসারে সেটার মানটা 0 হয়ে যাবে। এর মানে এই যে শেষ অবস্থা আমাদের যে তাপমাত্রা ছিল, আদি অবস্থা আমাদের তাপমাত্রা সেম থাকবে। তো দেখো তো, আমাদের ডেলটি 0 মানে হচ্ছে কি, আমরা মেয়ারের প্রকল্প কিন্তু পড়েছিলাম। মেয়ারের প্রকল্প অনুসারে আমরা কি শিখেছিলাম, যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে আমাদের তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক। তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে তাপমাত্রা পরিবর্তনটা যেখানে শূন্য, তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও কি হবে, শূন্য হবে। তাহলে একটা বিষয় ক্লিয়ার রাখবা, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াতে একদম শুরুতে ভেতরে বা কোনো একটা সিস্টেমের ভেতরে যে পরিমাণ অভ্যন্তরীণ শক্তি থাকে, দ্যাট মিনস ইউআই, আমাদের তাপমাত্রা
পরিবর্তনের মানে চেষ্টা করার পরেও আমাদের সিস্টেমের মধ্যে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না সমষ্ণ প্রক্রিয়াতে। তার মানে শেষ অবস্থা আমাদের যেই অভ্যন্তরীণ শক্তি থাকে ইউএফ, এটাও কি সমান হয়। তার মানে অভ্যন্তরীণ মানে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমাদের একদম আদি অভ্যন্তরীণ শক্তি যা থাকে গ্যাসের মধ্যে, শেষ অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু তাই থাকে। দ্যাট মিনস ইউআই ইজ ইকুয়াল টু ইউএফ অথবা ডেল ইউর মানটা শূন্য হয়ে যায়। আরেকটা জিনিস মজার, খেয়াল করে দেখো, আমরা এই যে এখানে সমষ্ণ প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি, এটা শুধুমাত্র কাজ করবে হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থের জন্য, তরল এবং কঠিন পদার্থের জন্য কাজ করবে না। কেননা একটা গ্যাসীয় পদার্থের জন্য আমাদের মোট যে শক্তিটা থাকে কোনো একটা গ্যাসের, সেটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। তার মানে আমি লিখতে পারি মোট শক্তি হচ্ছে টোটাল এনার্জি কোনো একটা গ্যাসের, এবং এটাই হচ্ছে কি আমাদের অভ্যন্তরীণ শক্তি বা ইউ। আর যেহেতু আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তি ইউ এর কথা বলা হয়েছে, যেটা আবার আমাদের তাপমাত্রার সাথে রিলেটেড মেয়ারের প্রকল্প অনুসারে, তাই আমি বলতে পারি কি যে আমাদের এই সমষ্ণ প্রক্রিয়াটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হয় গ্যাসের জন্য। তুমি কঠিন বা তরল পদার্থের জন্য কিন্তু সমষ্ণ প্রক্রিয়াটা সেভাবে হিসাব করতে পারবে না, ক্যালকুলেশন করতে পারবে না। এখন আরেকটা বিষয় দেখাই, যেটা তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে তোমরা মোট শক্তি বের করা শিখেছ কোনো একটা গ্যাসের, এবং কোনো একটা গ্যাসের মোট শক্তিটা হচ্ছে কি অবশ্যই তার অভ্যন্তরীণ শক্তি। এবং আমরা এটাকে এভাবে লিখতাম যে আমাদের যদি হাতে এন পরিমাণ মোল সংখ্যক গ্যাস থাকতো, তাহলে সেই গ্যাসের জন্য অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কত। আমি গ্যাসটাকে কি ধরবো, গ্যাসটাকে তুমি যে কোনো পরমাণুক ধরতে পারো, এক পরমাণুক, দ্বিপরমাণুক বা বহু পরমাণুক। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এক পরমাণুক গ্যাসের জন্য সূত্রটা লিখি। তোমাদের মনে আছে যে সূত্রটা হচ্ছে 3/2 n ইন্টু RT, যেখানে n হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা, ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আর এখানে উপরে 3 যেটা ছিল সেটা কি ছিল, সেটা ছিল ডিগ্রিজ অফ ফ্রিডম। আমরা এক পরমাণু গ্যাসের জন্য 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম পেয়েছিলাম, এক্স ওয়াই জেড এক্সেস বরাবর গতিশক্তি। যাই হোক, তো তোমরা অভ্যন্তরীণ শক্তিতে অলরেডি এগুলো শিখেছো। তো এখন দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ যেটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, টি হচ্ছে ওই গ্যাসের তাপমাত্রা, তাই না? তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই দুটোকে একত্রে নিয়ে আসি। দ্যাট মিনস তুমি ইউ এর নিচে জাস্ট টিটাকে নিয়ে আসো, আর অপর প্রান্তে পাবে কি 3/2 n ইন্টু আর। এখন যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ডি ইউ ডিভাইড বাই ডিটি। জাস্ট ডিফারেন্সিয়েশন করছি, তো ডি ইউ ডিভাইড বাই ডিটি যদি এক পাশে পাই, অপর পাশে কী পাবো? অপর পাশে তুমি দেখতে পাচ্ছ 3/2 হচ্ছে একটা ধ্রুবক, n হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, সেটাও একটা ধ্রুবক, তার মান পরিবর্তন হয় না, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটার মানে পরিবর্তন হয় না। তো তুমি যখন কোনো একটা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করবে, দ্যাট মিনস ধরা যাক আমি কোনো একটা ধ্রুবক হচ্ছে 5, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে অবশ্যই শূন্য পাবো। তুমি যার সাপেক্ষে করো না কেন, হোক সেটা এক্সের সাপেক্ষে, হোক সেটা যে কোনো কিছুর সাপেক্ষে, বা তুমি ইচ্ছা করলে টাইমের সাপেক্ষে করতে পারো, তখন তার মানটা কি আসবে? শূন্য আসবে। তার মানে এই পাশে যেহেতু 3/2 n আর টোটালটাই একটা ধ্রুবক, তাই এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? শূন্য আসবে। তাহলে একটা বিষয় তোমরা বুঝতে পারছো, ডি ইউ ডিভাইড বাই ডিটি, এই জিনিসটার মান কিন্তু শূন্য আসছে। কোন ক্ষেত্রে আসছে? যখন আমরা সমষ্ণ প্রক্রিয়ার কথা বলছি। তার মানে যে কোনো গ্যাসের জন্য তুমি অভ্যন্তরীণ শক্তি হিসেবে কেবল এই ফর্মুলাটাই পাচ্ছ, এবং এই ফর্মুলা অনুসারে আমরা দেখতে পাচ্ছি কি ডি ইউ বাই ডিটি, এই টোটালটার মানটা কি আমাদের শূন্য আসছে। এবং এটা আমাদের মিন করছে কি, এটা আমাদের সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেসটা মিন করছে। কেননা আমরা পরের লাইনে লিখতে পারি ডি ইউ ইজ ইকুয়াল টু 0। ডি ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সেটা শূন্য আসছে। এবং এখানেও তুমি দেখতে পাচ্ছ ডেল ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সেটা কি 0। ডি ইউ বলতে আসলে অতি ক্ষুদ্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে বোঝায়, আর ডেল ইউ যেটা, সেটা বলতে হচ্ছে আমাদের বড়সড় একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে বোঝায়। আবার আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা কিন্তু বয়লের সূত্র পড়েছিলাম, তাই না? বয়লের সূত্র কী ছিল? যে তাপের মানে তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো একটা সিস্টেমের গ্যাসের হতে পারে, সেটা গ্যাস যে কোনো একটা সিস্টেম, তো সেক্ষেত্রে আমরা পড়েছিলাম যে আয়তন যদি বাড়ে তাহলে চাপ কমবে, আয়তন যদি কমে তাহলে হচ্ছে চাপ বাড়বে। তার মানে এটা ছিল আমাদের বয়লের সূত্র, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তাপমাত্রাকে ফিক্সড ধরা হয়েছিল। তাপমাত্রার ফিক্স মানে হচ্ছে কি, তুমি একটা বিশাল তাপগতীয় প্রক্রিয়া চালাবে, সেটা অনেক সময় ধরে তোমার চলবে, বাট প্রত্যেকটা মুহূর্তে তোমার তাপমাত্রাটা সেম থাকবে। ওই সমস্ত ক্ষেত্রে আমরা বলতে পারি যে চাপ যদি বাড়ে তাহলে ওই সিস্টেমের বা ওই গ্যাসের আয়তন কমবে, চাপ যদি কমে তাহলে আয়তন বাড়বে। তাহলে এই সিস্টেমে দেখো আমাদের তাপমাত্রার পরিবর্তনটা শূন্য, বা ডেলটি কিন্তু শূন্য। তার মানে এই যে বয়লের সূত্রটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে একটা সমষ্ণ প্রক্রিয়া। তো আমি বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্কটা থাকে, সেটা আসলে বয়লের সূত্র মেনে চলে। এবং বয়লের সূত্রের মধ্যে তাপ এবং মানে তাপ না, চাপ এবং হচ্ছে আয়তনের সম্পর্কটা কি? পি সমানুপাতিক 1/v। তো এখান থেকে আমরা এক্সাক্ট লিখতে পারি পি ইজ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক
দ্যাট মিনস তুমি কে ধরতে পারো ইন্টু 1/v, যেগুলো আমরা অলরেডি কিন্তু কেমিস্ট্রিতে দেখেছিলাম, তাই না? এরকম সূত্র আমরা দেখেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি পিভি ইজ ইকুয়াল টু কি, কে বা ধ্রুবক। তার মানে সমষ্ণ প্রক্রিয়াতে সবসময় আমাদের আয়তন এবং চাপের যে গুণফলটা থাকবে সেটা ধ্রুবক থাকবে। এবং এক্ষেত্রে আমি যদি এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু একই গ্যাসের উপর বিভিন্ন রকম চাপের জন্য বিভিন্ন রকম আয়তন পাবো। এর মানে এই না আমরা বিশ্বের সবগুলো গ্যাসের জন্য পিভি ইজ ইকুয়াল টু কে পাবো। বিষয়টা এরকম, ধরো তোমার কাছে একটাই গ্যাস আছে, গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এখন তুমি প্রথমে হাইড্রোজেন গ্যাসের চাপ বানিয়েছো P1, এই চাপে তোমার আয়তন হয়েছে V1। আবার হাইড্রোজেন গ্যাসের চাপ বানিয়েছো তুমি P2, এই গ্যাসের তখন আয়তন হয়ে গেছে V2। তখন তুমি বলতে পারবে এখানে আসলে P1 আর V1 এর গুণফলটা যা হবে, P2 এবং V2 এর গুণফলটা তা হবে। তার মানে তোমাকে গ্যাসটা ফিক্সড রাখতে হবে, অন্য কোনো গ্যাসে যাওয়া যাবে না। তুমি একই গ্যাসের মধ্যে ভিন্ন ভিন্ন চাপের জন্য ভিন্ন ভিন্ন আয়তনগুলো এক্সপেরিমেন্ট করবে এবং তাদের মানগুলো গুণফল সবসময় একই হবে। এবার আরও কিছু জিনিস দেখি, অর্থাৎ সেম সূত্রটাকে আমরা একটু এক্সটেন্ড করতে পারি কিভাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি পি সমানুপাতে কি 1/v, তার মানে এটা হচ্ছে বয়লের সূত্র অনুসরণ করে। এবং এই সূত্র অনুসারে তুমি দেখতে পাচ্ছ পি বাড়লে ভি কমবে, পি কমলে ভি বাড়বে। তার মানে এটার যদি একটা গ্রাফ আঁকি ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য, তাহলে আমরা অনেকটা এরকম গ্রাফ পাবো। দ্যাট মিনস এটা হচ্ছে পিবি ডায়াগ্রাম বা পিবি ইন্ডিকেটর ডায়াগ্রাম, যেখানে এক্স অক্ষ বরাবর আমরা আয়তনকে বসিয়েছি, ওয়াই অক্ষ বরাবর আমরা চাপকে বসিয়েছি। তাহলে দেখতে পাচ্ছ এটা একটা হাইপারবোলার মতো, যে পি যদি বাড়ে ভি কমবে। যেমন আমাদের ধরো হচ্ছে এখানে ভি এর মানটা অনেক কম, ধরো V1, তখন তুমি দেখতে পাচ্ছ এই বরাবর আমাদের যে পিটা আছে, দ্যাট মিনস আমি যদি V1টাকে উপরে উঠাই ডট ডট দিয়ে, তাহলে দেখতে পাবে মোটামুটি আমাদের পি বা চাপের যে মানটা এই বরাবর সেটা কিন্তু অনেক বেশি। তার মানে ভি যখন কম, মানে V1 যখন কম, P1 তখন অনেক বেশি। আবার আমি যদি ভলিউম বা আয়তনটা একটু বাড়াই, V2 যদি করি, তাহলে দেখতে পাচ্ছ আমাদের প্রথম গ্রাফের জন্য P2 বা চাপের মানটা কিন্তু কমে গেছে। তার মানে এটা হচ্ছে একটা কি পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন এই সম্পর্কের মধ্যে আমি তিনটা গ্রাফ দেখতে পাচ্ছি, একটু পরে আমি এক্সপ্লেন করি তিনটা গ্রাফের মধ্যে আসলে কার কাহিনী কি। তার আগে আমি তোমাকে একটু দেখাই এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি দেখেছি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 হয়, তাই না? এখন আমি যদি 3 নম্বর কোনো একটা চাপ প্রয়োগ করি গ্যাসের উপর, এবং সেক্ষেত্রে যদি আমাদের আয়তনটা হয় হচ্ছে আমাদের V3, তাহলে কিন্তু আমি বলতে পারি P3 ইন্টু V3 কী হবে, সেম হবে। তার মানে এখানে প্রত্যেকটার মান কি সেম হবে, এবং প্রত্যেকটার মান কি হবে, অবশ্যই ধ্রুবক হবে বা কে হবে, কে এর মানটা আমরা জানি না। এখন আমরা কিন্তু সার্বজনীন গ্যাস ধ্রুবক সহ একটা সূত্র জানি বা আদর্শ গ্যাসের সমীকরণ জানি, যে পিভি ইজ ইকুয়াল টু কি NRT, তাই না? তো এই সূত্র অনুসারে আমরা যদি বলি এখানে P1 V1 এর মান কি হবে, অবশ্যই N বা গ্যাসের মূল সংখ্যাটা সেম থাকবে, কেননা আমরা গ্যাসটাকে অন্য কোথাও বেরো করে দিচ্ছি না বা এক্সট্রা কোনো গ্যাস এখানে আমরা মিশাচ্ছি না, গ্যাস যা আছে তাই থাকছে। তার মানে গ্যাসের মূল সংখ্যাটা কি সেম থাকবে। একই সাথে আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক যেটা হচ্ছে আর, সেটাও কিন্তু ফিক্সড সব সময়, এটাও চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা চেঞ্জ করব কাকে, আসলে তাপমাত্রাকে চেঞ্জ করব। তার মানে আমাদের এখানে তাপমাত্রা চেঞ্জের জন্য আমরা T1 দিতে পারি। দেখো তো সেমভাবে আমি লিখতে পারি না P2 V2 যদি হয়, তাহলে এখানে অবশ্যই NRT2 দিতে হবে। আবার দেখো আমরা যদি এখানে P3 V3 দিই, তাহলে অবশ্যই আমাকে এখানে NRT3 দিতে হবে। তার মানে আমরা যেহেতু N এবং R কে চেঞ্জ করতে পারছি না, প্রতিটা ক্ষেত্রে আমাকে T কে চেঞ্জ করতে হবে। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এখানে P1 V1 P2 V2 P3 V3 সবাই হচ্ছে কি সমান। তোমরা যদি এই লাইনটা দেখো, তাহলে দেখতে পাচ্ছি এদের সবার মান কি সমান। তাই যদি হয়, তাহলে আমি বলতে পারি NRT1 মানে যা, NRT2 মানে তা, এবং NRT3 মানে তা, এভাবে চলতেই থাকবে। তো সবগুলো যদি সেম হয়, তাহলে এই সবগুলো থেকে তোমরা দেখতে পাচ্ছ N এবং R এই দুটোর গুণফল কিন্তু কাটা যায়। কাটা গেলে আলটিমেটলি থাকে কি T1 ইজ ইকুয়াল টু T2 ইজ ইকুয়াল টু T3। এটা কি মিন করে? এটা মিন করে প্রত্যেকটা অবস্থায় যখন আমাদের চাপ পরিবর্তনের ফলে আয়তন পরিবর্তন হচ্ছে, সবগুলো অবস্থাতে কিন্তু আমাদের তাপমাত্রা সেম থাকছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে তাপমাত্রা ছিল T1, সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রার সমান, এবং সেটা হচ্ছে T3 বা তৃতীয় ক্ষেত্রে তাপমাত্রার সমান। তো এভাবে চলতে চলতে তুমি যতগুলো প্রসেস পাবে, ধরো N সংখ্যক তুমি এখানে কন্ডিশন তৈরি করলে চাপ পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হলো, বাট N তোমার কন্ডিশনের মধ্যে আমাদের তাপমাত্রা যেটা থাকবে সেটা আগেকার তাপমাত্রার সমান থাকবে। এবং এটাই কিন্তু আমাদের সমষ্ণ প্রক্রিয়া মিন করে, কেননা সমষ্ণ প্রক্রিয়া কি থাকে, তাপমাত্রা সবসময় সমান থাকে। এখন আরেকটা মজার বিষয় আছে বা একটা ট্রিক্স আছে, সেটা দেখাই। সে ট্রিক্সটা হচ্ছে কি, যে আমরা তো বলেছিলাম যে সমষ্ণ প্রক্রিয়াতে সবসময় তাপমাত্রা সমান থাকে। আসলে বিষয়টা আদর্শ ক্ষেত্রে একটা আংশিক ভুল। কেন ভুল? কারণ তুমি যদি সিলিন্ডারের কথা চিন্তা করো, আমরা যখন হঠাৎ করে, আমি জাস্ট তোমাদেরকে ফার্স্ট স্লাইডে দেখাচ্ছি, আমরা যখন হঠাৎ না মানে স্লোলি আর কি বলছি, তো আমি যদি স্লোলি কোনো একটা গ্যাসকে সংকোচন করি, অবশ্যই তার তাপমাত্রাটা বাড়বে, এবং তাপমাত্রা কিন্তু বাড়বে, খেয়াল করে দেখো
তার মানে সাথে সাথে কিন্তু পরিবেশ থেকে তাপ বাইরে বের হয়ে যাচ্ছে না, মানে ভেতর থেকে তাপটা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে না। প্রথমে কিন্তু তাপমাত্রাটা বাড়ছে সিস্টেমের ভেতরে, তারপর হচ্ছে সেই তাপটা বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়ার পর আবার আগের মতো তাপমাত্রাটা ফিরে এসেছে। আবার আমি যখন স্লোলি কোনো একটা গ্যাসকে প্রসারণ করতে দিব, তখনও কিন্তু আমাদের ভেতরের তাপমাত্রাটা কি হবে, অবশ্যই কমে যাবে। তার মানে খেয়াল করো, এখানে কিন্তু তাপমাত্রাটা কমছে, এবং কমার সাথে সাথেই কিন্তু আমাদের পরিবেশ থেকে তাপ গিয়ে ভেতরে যে যাবে এমন না, হালকা খুবই সামান্য একটা সময় নিয়ে তারপরে পরিবেশ থেকে তাপটা ভেতরে যাবে। তার মানে বলা গেল সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থায় বা ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে যে তাপমাত্রাটা পরিবেশে বের হয়ে যাচ্ছে, মানে তাপমাত্রা তো আর বের হয় না, তাপ বের হয় আর কি। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের মধ্যে যে তাপ বের হচ্ছে বা সিস্টেমের ভেতরে তাপ যে ঢুকছে, তার মানে তাপমাত্রার অবশ্যই একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাই আমি বলতে পারি সমস্ত প্রক্রিয়াতেও তাপমাত্রার পরিবর্তন হয়, বাট সেটা খুব মাইক্রোস্কোপিক লেভেলে হয়, বা খুব কম সময়ের জন্য বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য এই তাপমাত্রার পরিবর্তনটা হয়। বাট ওভারঅল সিস্টেমের কথা যদি চিন্তা করি, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা হয় না। অর্থাৎ ধরো একটা সিস্টেম 1 ঘন্টা ধরে চললো বা 1 আওয়ার ধরে চললো, তাহলে 1 আওয়ার ধরে যদি চলে, তাহলে একদম ইনিশিয়ালে যদি আমি তাপমাত্রা পাই সেখানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 1 ঘন্টা পর আমি তাপমাত্রা পাবো 35 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট এর মানে এই না যে 1 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডে আমাদের এই সিস্টেমের ভেতরে তাপমাত্রাটা সেম ছিল। অবশ্যই এখানে তাপমাত্রা পরিবর্তন ঘটে ইনিশিয়ালি, এবং সেক্ষেত্রে সিস্টেমের ভেতরে অনেকবার তাপমাত্রা পরিবর্তন ঘটে। বাট আলটিমেটলি টোটাল সিস্টেমটাকে নিয়ে যখন কাজ করা হয়, তখন ওভারঅল বলা যায় কি যে এই সিস্টেমের তাপমাত্রাটা সেম ছিল। তো ওটাই হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। তাই মনে রাখবে, একটা সমষ্ণ প্রক্রিয়াকে তুমি যদি ভাঙো, তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র মিলি সেকেন্ড বলি, মাইক্রো সেকেন্ড বলি, ন্যানো সেকেন্ড বলি, এই সমস্ত টাইম স্কেলের মধ্যে অবশ্যই তুমি সিস্টেমের তাপমাত্রা হয় বেশি দেখতে পাবে অথবা কম দেখতে পাবে। এর মানে এই না যে সবসময় তুমি সিস্টেমের তাপমাত্রা সেম দেখতে পাবে। আমরা একটা ওভারঅল টোটাল সময়ের জন্য বলে থাকি কি যে আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা সমান, বা সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন হয়নি, এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ, আমরা এটা শিখবো, বাট সবসময় মনে রাখবো যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, যেমন 1 ন্যানো সেকেন্ড অথবা 1 পিকো সেকেন্ড, এই সমস্ত মুহূর্তে অবশ্যই সিস্টেমের তাপমাত্রা কিছু না কিছু পরিমাণ চেঞ্জ ঘটাবে। এবার এসে আমরা সেই গ্রাফের কাহিনীতে। এখানে দেখতে পাচ্ছ 3টা ভিন্ন ভিন্ন গ্রাফ আঁকা হয়েছে, এবং আমরা যখন কোনো একটা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে কাজ করব, তখন কিন্তু জাস্ট একটা গ্রাফ আঁকলেই হয়। ধরো আমি একটা গ্রাফের নাম দিলাম এ, তাহলে এটা হচ্ছে যে কোনো একটা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। এবং এখানে যে আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে এখানে যে টোটাল গ্রাফটা তৈরি হয়েছে, এটা কিন্তু 1-2টা আয়তনের জন্য না, বা 1-2টা চাপের জন্য না, অনেকগুলো আয়তন বা চাপকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে। ধরো আমাদের কোনো একটা সময় এখানে চাপ ছিল P1, ওই চাপের জন্য এই বরাবর আমাদের আয়তন ছিল হচ্ছে V1। আবার ধরো এখানে আমাদের চাপ ছিল হচ্ছে P2, ওই চাপের জন্য আমাদের সেম এই বরাবর আয়তন হয়েছে V2। তো তোমরা বুঝতেই পারছো যে অনেকগুলো চাপ এবং আয়তন মিলিতভাবে এই এ নামক গ্রাফটা তৈরি করেছে। ধরো এটা হচ্ছে বি গ্রাফ, এটা হচ্ছে সি গ্রাফ। তো এখন সমষ্ণ প্রক্রিয়াতে আমরা যে গ্রাফগুলো পেয়ে থাকি, এদের একটা আলাদা নাম আছে, এদেরকে বলা হয় আইসোথার্ম। তাহলে আমি একটু গ্রাফের নামটা লিখে দিই। আমরা যে গ্রাফটা পাই, মানে টোটাল যেই হাইপারবোলিক একটা গ্রাফ পাচ্ছি এখানে, হাইপারবোলার মতো, তো এই গ্রাফের নামটা হচ্ছে কি আইসোথার্ম। যেহেতু প্রক্রিয়াটা হচ্ছে আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া, তাই আমাদের গ্রাফের নামটা হবে আইসোথার্ম। কোথায় লিখি? এখানে লিখি আইসো, THERM, থার্ম। তো দেখো আমাদের এখানে 3টা গ্রাফ কেন, ABC গ্রাফটা কোত্থেকে আসলো? ধরো তুমি এখানে 3 ধরনের সিস্টেম নিয়ে কাজ করছো, এবং 3 ধরনের গ্যাস নিয়ে কাজ করছো। 3 ধরনের, মানে 3 ধরনের না বলে, হ্যাঁ আমি 3 ধরনেরও বলতে পারি বা 3টা বলতে পারি, এটা খুব ভালো একটা কথা। আমি এখানে 3টা গ্যাস নিয়ে কাজ করছি, প্লাস হচ্ছে গ্যাসের যে সিলিন্ডারটা আছে, সেই সিলিন্ডারটা হচ্ছে আমাদের 3টা, এবং টোটাল সিস্টেমটা আসলে 3টা। তো একটা সিলিন্ডারের নাম এ, একটা সিলিন্ডারের নাম বি, আর একটা সিলিন্ডারের নাম হচ্ছে সি। তুমি ধরো 3টা সিলিন্ডারে 3টা সেম গ্যাস রাখতে পারো ভিন্ন পরিমাণে, অথবা 3টা ভিন্ন গ্যাস রাখতে পারো ভিন্ন পরিমাণ অথবা সেম পরিমাণে, এটা তোমার ইচ্ছা। তো আমি ধরলাম প্রথম সিলিন্ডারে আমি রেখেছি হাইড্রোজেন গ্যাস, দ্বিতীয় সিলিন্ডারে নাইট্রোজেন গ্যাস, এবং 3 নম্বর সিলিন্ডারে আমি রেখেছি হচ্ছে অক্সিজেন গ্যাস। তো তখন আমাদের এক একটা গ্যাসের প্রপার্টি বা ধর্ম কিন্তু এক এক রকম। তার মানে আমি যদি বলি তোমাকে যে এই 3টা গ্যাসের জন্য আমি যদি পিবি ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে সেই ডায়াগ্রামটা হয় এ এর মতো হবে, না হয় বি এর মতো হবে, না হয় সি এর মতো হবে, যদি তুমি তাপমাত্রা বা টি এটাকে ফিক্সড রাখো। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। এখন তুমি চাচ্ছ কি যে না, আমি এখানে একটু পরিবর্তন করব, সেটা হচ্ছে আমাদের 3টা সিলিন্ডার একই রকম থাকবে,
মানে 3টা সিলিন্ডারের বদলে আমি একটা সিলিন্ডার রাখবো, তাহলে আমি একটা সিলিন্ডার রাখতে পারি, কোনো সমস্যা নেই। ধরো এক্স হচ্ছে আমাদের সেই সিলিন্ডারের নাম, এবং আমি চাচ্ছি কি সেই একটা সিলিন্ডারের মধ্যেই আমি ভিন্ন ভিন্ন তাপমাত্রা প্রয়োগ করব। তো সেই ক্ষেত্রে তুমি যদি ওই একটা সিলিন্ডারের ভিতরে ধরো হাইড্রোজেন গ্যাস রাখলে এবং ওর উপর যদি তুমি 3টা তাপমাত্রা প্রয়োগ করো, একটা হচ্ছে আমাদের T1 তাপমাত্রা, একটা হচ্ছে আমাদের T2 তাপমাত্রা, একটা হচ্ছে আমাদের T3 তাপমাত্রা, তখন কিন্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য আমাদের পিভি ডায়াগ্রামটাও কিন্তু ভিন্ন ভিন্ন দেখাবে। এবং এই যে 3টা তাপমাত্রা আমি প্রয়োগ করেছি, তুমি তখন প্রথম তাপমাত্রার যেই কন্ডিশনটা সেটাকে এ ধরতে পারো, দ্বিতীয় তাপমাত্রার কন্ডিশনটাকে বি ধরতে পারো, তৃতীয় তাপমাত্রার কন্ডিশনকে তুমি সি ধরতে পারো। ফাইনালি আমরা যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে আমাদের এই ছবির গ্রাফটা। তার মানে আমাদের এই ছবির গ্রাফটা এমন না যে তোমাকে 3টা সিলিন্ডার দেওয়া হয়েছে, তুমি 3টা সিলিন্ডারে 3টা ভিন্ন ভিন্ন গ্যাস রেখেছো, তাদের তাপমাত্রা ফিক্সড করেছো, এরকম না। কিন্তু আমি জাস্ট তোমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য এই ফার্স্ট কেসটা তোমাদেরকে দেখিয়েছি। আমরা আসলে যেটা কাজ করছি নিয়ে সেটা হচ্ছে সেকেন্ড কেস নিয়ে কাজ করছি। সেকেন্ড কেসে কি হচ্ছে, আমাদের গ্যাসটা কিন্তু একটাই থাকছে, আমরা একটাই সিলিন্ডার ইউজ করছি, জাস্ট আমরা যে তাপমাত্রাটা আছে এটাকে বারবার পরিবর্তন করছি। তাহলে প্রত্যেকবার তাপমাত্রা যখন পরিবর্তন করব তখন প্রত্যেকবারের জন্য আমরা একটা একটা করে কন্ডিশন পাবো এ বি সি, এবং তাদেরকে আমরা এখানে গ্রাফে এঁকে ফেলেছি। এখন কথা হচ্ছে আমরা এটা কেন করলাম। আমরা এটা করলাম যে তোমাদের এরকম গ্রাফ দিয়ে বলতে পারে যে কোন তাপমাত্রাটা বেশি বা কোন তাপমাত্রাটা কম। দেখো আমি এখানে অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে T3 তাপমাত্রা হচ্ছে সবচেয়ে বেশি আর T1 তাপমাত্রা হচ্ছে কি সবচেয়ে কম। বাট এই জিনিসটা কোশ্চেনে নাও থাকতে পারে, তখন তোমাকে গ্রাফ দেখে জাস্ট বলতে হবে যে এ বি নাকি সি কোন গ্রাফের তাপমাত্রাটা বেশি। তো এটা যদি তুমি বলতে চাও, খুব শর্টকাট একটা টেকনিক তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে তোমরা আয়তন অথবা চাপ বরাবর একটা হরিজন্টাল লাইন টানবে বা ভার্টিক্যাল লাইন টানবে। তো আমি ধরে নিই চাপ বরাবর আমি একটা হরিজন্টাল লাইন বা অনুভূমিক লাইন আঁকলাম, এই হচ্ছে আমার অনুভূমিক লাইন। তাহলে এটা যে কোনো একটা চাপের জন্য হতে পারে। তো এই অনুভূমিক লাইনের যে অংশগুলো আমাদের ছেদ করেছে গ্রাফগুলোতে সেগুলোকে একটু পয়েন্ট আউট করি এবং সেই বরাবর আমরা নিচে দেখি যে আয়তনের কী অবস্থা। তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা আয়তন V1 চলে এসেছে, তো এই ডট বরাবর আমাদের নিচে আরেকটা আয়তন চলে এসেছে, ধরে নিলাম V2, এবং এই দাগ বরাবর আমি ধরে নিলাম নিচে আরেকটা আয়তন চলে এসেছে, সেটা হচ্ছে V3। এখন তুমি কম্পেয়ার করো V1 V2 V3 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ V1 সবচেয়ে ছোট, V2 বড়, V3 কে আরও বড়, যেহেতু পজিটিভ এক্স অক্ষ বরাবর আমাদের আয়তনের মানটা বাড়ছে। তো এখান থেকে আমরা একটা বিষয় কনফার্ম, আমি যদি উপরে লিখি আমাদের V3 সবচেয়ে বড় আয়তন, V2 সবচেয়ে ছোট না, সবচেয়ে ছোট না মাঝারি, আর V1 কি সবচেয়ে ছোট আয়তন। তারপরে তুমি এই আয়তনের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক তৈরি করবে। আমরা কিন্তু অলরেডি একটা সম্পর্ক জানি চার্লসের সূত্র অনুসারে, সেটা কি ছিল, সেটা হচ্ছে আমাদের আয়তন তাপমাত্রা একে অপরের সমানুপাতিক। এই সম্পর্কটা কিন্তু আমরা চার্লসের সূত্রে দেখেছি। তার মানে আয়তন বাড়লে কোনো একটা গ্যাসের আমাদের তাপমাত্রা বাড়বে, আর আয়তন করলে কি হবে, তাপমাত্রা কমবে, অথবা তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে আয়তন কমে। তাহলে স্পষ্ট আমি বলতে পারি B3 কার সমতুল, অবশ্যই T3 এর সমতুল বা 3 নম্বর তাপমাত্রা সমতুল। V2 হচ্ছে কি T2 এর সমতুল, এবং V1 হচ্ছে কি T1 এর সমতুল। অর্থাৎ আমাদের যখন V1 আয়তন কাজ করে তখন তাপমাত্রা থাকে গ্যাসে T1, যেহেতু তুমি দেখতে পাচ্ছ আমাদের এই পয়েন্ট হচ্ছে T1 এর মধ্যে পড়েছে। আবার যখন গ্যাসের আয়তন V2 হয় তখন তাপমাত্রা থাকে T2, গ্যাসের আয়তন যখন V3 থাকে তখন তাপমাত্রা থাকে কি T3। আর যেহেতু আয়তন এবং তাপমাত্রা একে অপরের সমানুপাতিক, তাই আমি বলতে পারি B3 গ্রেটার দেন B2 গ্রেটার দেন V1 যেমন কাজ করবে, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1ও কি তেমনইভাবে কাজ করবে। তাহলে এটা এসেছে কার থেকে, অবশ্যই চার্লস ল বা চার্লসের সূত্র থেকে। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি T1 হচ্ছে কি সবচেয়ে ছোট এবং T3 হচ্ছে কি সবচেয়ে বড় তাপমাত্রা। এখানেও তাই T1 স্মলার দেন T2 স্মলার দেন T3। তাই আমাদের যদি এরকম কোনো গ্রাফ আসে আমরা সবসময় ভেবে নেব এটা আসলে একটা মাত্র গ্যাসের জন্য এই গ্রাফটা দিয়েছে। ওই একটা গ্যাসে আমি ভিন্ন ভিন্ন তাপমাত্রা ইউজ করেছি, যেমন এখানে দেখতে পাচ্ছি T1 T2 T3, ওই সমস্ত ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য আমাদের পিভি ডায়াগ্রামটাও ভিন্ন ভিন্ন দেখাচ্ছে। এটা কখনোই 3টা গ্যাসের 3টা সিলিন্ডার এই সমস্ত কেস না কিন্তু। তার মানে আমাদের এই টোটাল কেসটা কি বাদ যাবে, আমাদের সেকেন্ড কেসটা কি কাজ করবে এই গ্রাফটার জন্য। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ঢালটা আমরা দেখে ফেলবো। আমরা অলরেডি কিন্তু সমষ্ণ প্রক্রিয়া যে গ্রাফটা আছে সেটা দেখে ফেলেছি, সেটাকে পিভি ডায়াগ্রাম বা পিভি ইন্ডিকেটর বলা হয়। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি ঢাল বের করতে চাই, যেহেতু তুমি দেখতে পাচ্ছ এটা একটা কার্ভড শেপ বা বলা যায় এটা একটা হাইপার বলার মতো শেপ তৈরি করেছে, তাই আমরা করব কি, আমরা যদি এই গ্রাফের থেকে ঢাল বের করতে চাই আমরা সিম্পলি
যে কোনো একটা পয়েন্টে একটা স্পর্শক টানবো। তো তুমি দেখতে পাচ্ছ আমরা ঠিক এই পয়েন্টে একটা স্পর্শক টেনেছি গ্রাফের মধ্যে। তাহলে গ্রাফটা যদি এরকম কার্ভ শেপ হয় বা কার্ভিলিনিয়ার শেপ হয় বা বক্ররেখার মতো হয়, তখন কার্ভের যে কোনো একটা অংশে আমরা কি করে থাকি, একটা স্পর্শক টেনে থাকি এবং ওই স্পর্শকটার থেকে আমরা ওই গ্রাফের ঢালটা বের করতে পারি। যেহেতু ঢাল মানে হচ্ছে কি, ঢাল মানে হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ হচ্ছে এক্স অক্ষের পরিবর্তন। তো যেহেতু এরকম একটা কার্ভের মতো শেপে আমরা ওভাবে বের করতে পারবো না কতটুকু ওয়াই এবং এক্স এর পরিবর্তন, তো আমরা সেই ক্ষেত্রে গ্রাফের যে কোনো একটা পয়েন্টে স্পর্শক বা ট্যানজেন্ট আঁকি। তারপরে ওই স্পর্শ রেখাটা আমাদের পজিটিভ এক্স অক্ষ বা ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি কোণ তৈরি করে, সেই কোণটার ট্যানজেন্ট নিয়ে আমরা কিন্তু ঢাল বের করি। তাহলে একটু খেয়াল করো, আমাদের এখানে পিভি ডায়াগ্রাম দেওয়া আছে এবং গ্রাফটাও দেওয়া আছে সমষ্টি প্রক্রিয়ায়, যেটা আমি দেখতে পেয়েছি যে স্থির তাপমাত্রা বা টি হিসেবে দেওয়া। তো এখন যে কোনো একটা পয়েন্ট ধরো পি পয়েন্টে, না পি দিব না, আমি এখানে এ পয়েন্ট দেবো। এই পয়েন্টে স্পর্শক এঁকে দেখলাম কি, আমরা যে স্পর্শকটা পেয়েছি এটা আসলে পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে টোটালি একটা ঋণাত্মক কোণ তৈরি করছে। মানে ঋণাত্মক না, সেটা হচ্ছে 90 ডিগ্রির বেশি। যেমন আমি যদি তোমাকে বলি তুমি থিটাটার কথা আপাতত ভুলে যাও, আমি তোমাকে এখানে দেখাচ্ছি। ধরো এই হচ্ছে আমাদের রেখা এবং এই হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস। এখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সে কিন্তু 90 ডিগ্রির উপরে একটা কোণ তৈরি করছে, যেটা 90 ডিগ্রির চেয়ে বড়। এবং নেগেটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে পেছনেরটা, এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। সে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা পরিমাণ কোণ তৈরি করছে, যার মানটা আবার 90 ডিগ্রির চেয়ে ছোটো। তার মানে এখানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোটো, বাট পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যে কোণটা তৈরি করছে, ধরো এই কোণটা হচ্ছে আমাদের ফাই, এই ফাইটা কিন্তু আবার 90 ডিগ্রির চেয়ে বড়। তো তুমি যদি এই ফাই এর ট্যানজেন্ট বের করো, দ্যাট মিনস টেন ফাই যদি বের করো, সেটাই হচ্ছে কি আমাদের ঢাল হিসেবে কাজ করবে এই গ্রাফের। এবং সেক্ষেত্রে আমরা জানি 90 ডিগ্রির চেয়ে বড় কোনো একটা মান অবশ্যই নেগেটিভ আসবে আর ঋণাত্মক আসবে। তাই আমি বলতে পারি সমষ্টি প্রক্রিয়া যে ঢালটা আমরা পাবো, এই ঢালের মানটা হচ্ছে অবশ্যই নেগেটিভ আসবে বা ঋণাত্মক আসবে। এখন ছবি দেখে তো আমরা এই ব্যাপারটা খুব সহজে বলে দিতে পারি, বাট আমরা যদি সূত্র ইউজ করি তারপর দেখব কি সেম জিনিস আমরা এখানে পাবো। কিভাবে? আমরা জানি যে সমষ্টি প্রক্রিয়ার জন্য পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কাজ করে, যেটা বয়েলের সূত্র অনুসারে আমরা দেখেছিলাম। অর্থাৎ বয়েলের সূত্রটা এখানে সমষ্টি প্রক্রিয়ায় কাজ করে। তুমি এখন এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করো। তো পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কি, তুমি প্রথমে পি রাখবা, তারপরে ভিটাকে ডিভি বানাবা, প্লাস ভিটাকে আগে রাখবে, এরপর তারপর পিটাকে তুমি ডিপি বানিয়ে দিবা। অর্থাৎ এটা হচ্ছে কি ভেঙে ভেঙে ডিফারেন্সিয়েশন করা বা পার্শিয়ালি এটাকে ডিফারেন্সিয়েশন করার সিস্টেম। তো এই টোটালটা কি হবে দেখো, কনস্ট্যান্ট মানে হচ্ছে কি একটা ধ্রুবক মান, 1 2 3 4 যা খুশি। তো তুমি জানো যে কোনো একটা মানকে যে কোনো একটা জিনিসের সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা 0 পাবো। তার মানে এখানে কনস্ট্যান্ট মানে হচ্ছে কি যে কোনো একটা মান বা ধ্রুবক, এটাকেও আমি ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, অবশ্যই 0 পাবো। তো এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে পি ডিভি এক পাশে রাখতে পারি আর ভি ডিপি আরেক পাশে নিয়ে যেতে পারি, বাট একটার আগে এখন মাইনাস চলে আসবে। তো দেখো, তো আমি যদি ঢাল বের করতে চাই, সিম্পলি দেখো এই সরলরেখাটার ঢাল আসলে কি, এই সরলরেখাটার ঢাল হচ্ছে আমাদের জাস্ট ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের যে চেঞ্জটা আসবে এবং এক্স অ্যাক্সিস বরাবর আমাদের যে চেঞ্জটা আসবে, সেই পরিবর্তন বা চেঞ্জের ভাগফলটাই হচ্ছে কি আমাদের এখানে ঢাল। তাহলে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনটা কি, অবশ্যই চাপের পরিবর্তন, তুমি এটাকে ডিপি লিখতে পারো। আর এক্স অক্ষ বরাবর পরিবর্তনটা কি, অবশ্যই আয়তনের পরিবর্তন, সেটাকে তুমি ডিভি লিখতে পারো। তো দেখো আমরা সেভাবেই আমরা এখানে সাজাই। তাহলে আমরা এখানে পাচ্ছি, তুমি যদি একটা কাজ করো, সেটা হচ্ছে পিটাকে এই পাশে রাখো এবং ওই পাশ থেকে যদি ভিটাকে এখানে নিয়ে আসো এবং মাইনাসটাকেও যদি তুমি নিয়ে আসো, তাহলে অপর প্রান্তে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ডিপি ডিভাইড বাই ডিভি। তাহলে দেখো একদম এক্সাক্ট মিলে গেছে তোমার চাপের পরিবর্তন ডিভাইড বাই আয়তনের পরিবর্তন, যেটা সেটা হচ্ছে কি আমাদের ঢাল বা মাইনাস পি ডিভাইড বাই ভি। তার মানে আমি বলতে পারি আমাদের এই সমষ্টি প্রক্রিয়ায় ঢালের যে সমীকরণটা সেটা হচ্ছে, মানে ঢালের যে মানটা সেটা হচ্ছে মাইনাস পি ডিভাইড বাই ভি হবে। এবং সেম জিনিসটাকে তুমি ইচ্ছা করলে টেন ফাই বলতে পারো। কেন আমি ফাই বললাম, কারণ টেন ফাই বা টেনের উপর যে কোণটা থাকবে সেটা অবশ্যই ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে যে কোণটা বসে আছে সেটা হবে, কখনোই ঋণাত্মক এক্সিসের সাপেক্ষে কোণ বা ট্যান থিটা হবে না। তাহলে সমষ্টি প্রক্রিয়ার যে ঢাল, সে ঢালের মানটা হচ্ছে কি মাইনাস পি ডিভাইড বাই ভি, এবং এটাই তোমাকে সবসময় মনে রাখতে হবে। এখন তোমাদেরকে আমরা দুইটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল দেখাবো, সেটা হচ্ছে সমষ্টি প্রক্রিয়ার এক্সাম্পল। আগে দেখানো উচিত ছিল, বাট এখন আমার মনে পড়ছে আর কি। একটা এক্সাম্পল হচ্ছে কি, আমাদের আইস বা বরফ যখন একদম
পানিতে বা ওয়াটারে কনভার্ট হয় বা লিকুইডে কনভার্ট হয় তখন টোটাল প্রসেসে কিন্তু 0°C তাপমাত্রা থাকে। আবার যখন ওয়াটার বা বলা যায় লিকুইড ফর্মটা টোটালি বাষ্প বা গ্যাসে কনভার্ট হয় তখনও আমাদের কিন্তু 100°C তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে। তাহলে দেখতে পাচ্ছ কোনো একটা বস্তু যখন গলে বা কোনো একটা বস্তু যখন গলিত অবস্থা থেকে বাষ্পে পরিণত হয় টোটাল প্রসেসে কিন্তু তার তাপমাত্রাটা সেম থাকছে। দ্যাট মিনস আমরা এখানে দেখতে পাচ্ছি 0°C চেঞ্জ হচ্ছে না, আবার 100°C চেঞ্জ হচ্ছে না। তার মানে এই দুটো প্রসেসটা হচ্ছে কি আমাদের আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে খুবই বিখ্যাত দুইটা প্রসেস বা বলা যে বিখ্যাত দুইটা উদাহরণ হচ্ছে কি বরফ গলে টোটালি পানিতে পরিণত হওয়া, অথবা আমি উল্টা কথাও বলতে পারি, তোমার ওয়াটার বা লিকুইড ফর্মটা যদি বরফ বা আইসে কনভার্ট করি তাহলে কিন্তু টোটাল প্রসেসে আমাদের 0°C তাপমাত্রাটা কাজ করবে, অন্য কোনো তাপমাত্রা কিন্তু কাজ করবে না। অর্থাৎ তুমি যদি সম্পূর্ণ কোনো একটা পানিকে বরফে কনভার্ট করতে চাও টোটাল প্রসেস জুড়ে আমাদের 0° তাপমাত্রা কাজ করবে। আবার তুমি যদি কোনো একটা বাষ্পকে টোটালি পানিতে বা ওয়াটারে বা লিকুইড ফর্মেটে কনভার্ট করতে চাও টোটাল প্রসেস জুড়ে কিন্তু আমাদের 100°C তাপমাত্রাই কাজ করবে, অন্য কোনো তাপমাত্রা কাজ করবে না। তার মানে এখানে যে 4টা প্রসেস দেখলাম আমরা, এই 4টা প্রসেসই হচ্ছে কি আমাদের সমষ্ণ প্রক্রিয়ার এক্সাম্পল। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার প্রসারণে কৃতকাজের অবস্থা কেমন এবং সমষ্ণ প্রক্রিয়ার সংকোচনে কৃতকাজের অবস্থা কেমন। দ্যাট মিনস আমরা এখন দুই ধরনের সিস্টেম দেখব। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমরা যদি কোনো একটা সমষ্ণ প্রক্রিয়ায় কোনো একটা গ্যাসকে প্রসারণ করি, প্রসারণ বলতে আমি এখানে আয়তনের প্রসারণকে বোঝাচ্ছি। তো তাই যদি করি তাহলে আমাদের এক্ষেত্রে কৃতকাজের পরিমাণ কতটুকু হবে সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। তো সেটা করার জন্য তোমাদেরকে একটা ছোট্ট ছবি দেখাই এবং এই ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, তুমি যদি নিচের দিকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু একটা সিস্টেম আছে, দ্যাট মিনস তাপগতীয় সিস্টেম। এবং এই অবস্থাটাকে তুমি এ ধরে নাও এবং এই অবস্থাটাকে তুমি বি ধরে নাও। তো এখানে যেটা ঘটাচ্ছি আমরা সেটা হচ্ছে আমরা কোনো একটা সিলিন্ডারের ভিতরে V1 পরিমাণ আয়তনযুক্ত গ্যাসের মধ্যে তাপ প্রয়োগ করছি বাইরে থেকে Q পরিমাণ তাপ, এবং এই তাপটা যখন আমরা প্রয়োগ করব একদম শুরুতে তার আয়তনটা হচ্ছে কি V1, এবং ইচ্ছা করলে তুমি এটাকে VA দ্বারাও প্রকাশ করতে পারো, অর্থাৎ V1 মানে যা, VA মানে তা, জাস্ট তোমরা দুটোকে এক জিনিস ধরে নিতে পারো। তো এখন আমাদের বাইরে থেকে এই তাপশক্তিটা যখন পাবে আমাদের এই সিস্টেমে থাকে গ্যাসটা, তখন এই গ্যাসের একটা কাজ করার ইচ্ছা জাগবে, কারণ আমরা জানি তাপশক্তিটা খুব সহজেই কাজে কনভার্ট হয়। এবং সে কী করবে, সে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করবে, কেননা আমরা জানি যে তাপশক্তি এবং কাজ একে অপরের সমানুপাতিক। তার মানে তুমি বাইরে থেকে তাপশক্তি দিচ্ছ, তার মানে সিস্টেমের ভিতর অবশ্যই কাজ হবে। এবং এই কাজের মাধ্যমে যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এই সিস্টেমটা জাস্ট পিস্টনটা যে যুক্ত বা একটা ঢাকনা এখানে যুক্ত, ঘর্ষণহীনভাবে এই ঢাকনাটাকে সে ধাক্কা দিতে থাকবে আমাদের ভেতরে থাকা গ্যাসটা। তার মানে এখানে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা একটা কাজ করবে। কি কাজ করবে, সে এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাবে, এবং সে এতটুকু সামনে নিয়ে যাবে তুমি ধরে নাও। অর্থাৎ তোমার এ হচ্ছে আদি অবস্থা, বি হচ্ছে তোমার শেষ অবস্থা। তাহলে শেষ অবস্থায় তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে পিস্টনটা কিন্তু একটু সামনে এগিয়ে গেছে। কী জন্য এগিয়ে গেছে, অবশ্যই আমাদের সিস্টেমের ভেতরে থাকা যে গ্যাসগুলো ছিল সেগুলো কিছু পরিমাণ কাজ করেছে। অর্থাৎ এখানে আমরা যে তাপশক্তি কিউ বাইরে থেকে সরবরাহ করেছি সেই কিউর কিছু অংশ কাজ করেছে, এবং এই কাজের মাধ্যমে আমাদের পিস্টনটা উপরের দিকে বা বলা যায় সামনের দিকে এগিয়ে গেছে। এবার আমি কিছু প্যারামিটার ধরে নিই আমাদের এই টোটাল সিস্টেমের জন্য। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের আদি আয়তন হচ্ছে V1 অথবা বলা যায় VA, এবং তুমি শেষ আয়তন দ্যাট মিনস বি নম্বর কন্ডিশনে দেখতে পাচ্ছ আমাদের শেষ আয়তন হচ্ছে কি V2 অথবা আমি বলতে পারি V of B, অর্থাৎ তুমি দুইটা ধারাই প্রকাশ করতে পারো এটাকে। এবং এতটুকু যে আয়তনের সম্প্রসারণ হলো এটাকে আমরা বলি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার প্রসারণ। কেন, কারণ আমরা সমষ্ণ প্রক্রিয়াটা এই কারণে বলছি কেননা আমরা এ অবস্থানে ধরে নিলাম তাপমাত্রা ছিল T, এবং বি অবস্থানে গিয়েও তাপমাত্রা ধরে নিলাম T। তার মানে আমরা এখানে T বা তাপমাত্রাটাকে ফিক্সড করে এমন একটা কন্ডিশন তৈরি করেছি যেখানে তাপ বৃদ্ধির সাথে সাথে আমাদের আয়তনের পরিমাণটা বেড়ে গেছে। তাই এটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া, যেখানে আমাদের আদি অবস্থানে এবং শেষ অবস্থানে তাপমাত্রার পরিমাণটা সেম। আবার খেয়াল করো আমাদের এখানে গ্যাসটা যে পরিমাণ কাজ করলো ভেতরে, কাজটা হচ্ছে কি W, এবং এই কাজটা বলতে আমরা কি বুঝি, আসলে কাজ বলতে আমরা কিন্তু বুঝি বল গুণন সরণ এই জিনিসটা। তাহলে আমি বলকে ধরলাম হচ্ছে F এবং সরণকে আমি ধরলাম হচ্ছে X, বাট আমি এখানে ওভারঅল কাজ না বলে জাস্ট ছোট্ট একটা কাজের পরিমাণটা বলি, সেটা হচ্ছে DW পরিমাণ কাজ। তো এই DW পরিমাণ কাজটা হচ্ছে কি, তুমি ধরো আমাদের পিস্টনটার যেই মানে দৈর্ঘ্যটা আছে সে দৈর্ঘ্যটা এখান থেকে এখানে হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, যেটাকে আমি DX পরিমাণ সরণ হিসেবে বলতে পারি। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে আমাদের যদি
পিস্টনের ভেতরে থাকা মানে পিস্টনটা না এই সিলিন্ডারের ভেতরে থাকা গ্যাসটা ডিএক্স পরিমাণ সরণ তৈরি করতে পারে এই সিলিন্ডারের, তাহলে এই ডিএক্সটাকে আমি যদি এপের সাথে বা বলের সাথে গুণ করে দিই তাহলে সেটাই হচ্ছে কি আমাদের অতি ক্ষুদ্র একটা কৃতকাজ। এবং এফটা কি, এফটা হচ্ছে আমাদের এই গ্যাসটা যেতটুকু বল নিয়ে ধাক্কা দিচ্ছে আমাদের পিস্টনটাকে, সেই বলের মানটা হচ্ছে আমাদের এফ, যেটা আমরা অলরেডি দেখেছি। এবং তোমরা এটাও দেখেছো যে চাপ হচ্ছে কি বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন মজার বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পিস্টনটা ছিল বা ঢাকনাটা যে ছিল ওর ক্ষেত্রফল এ টোটালি ফিক্সড অবস্থায় থাকে। দ্যাট মিনস তুমি যদি এই জায়গাটাতে একটু দেখো তাহলে দেখতে পাবে এটা কিন্তু সরাসরি এরকম চারকোনাও থাকতে পারে অথবা বৃত্তাকারও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা পিস্টনের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ পাচ্ছি, এই জিনিসটা কখনোই চেঞ্জ হবে না, এই জিনিসটা টোটালি ফিক্সড থাকবে। তাহলে তাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি এই সমষ্ণ প্রক্রিয়াতে দেখি এখানে কিন্তু জাস্ট তাপমাত্রা বা টি বাদে প্রত্যেকটা জিনিসই কিন্তু চেঞ্জ হতে থাকে। তার মানে প্রথম টাইমে তোমার চাপ হতে পারে P1, সেক্ষেত্রে তোমার বলটা চেঞ্জ হবে F1-এ এবং আমাদের ক্ষেত্রফলটা সেম থাকবে পিস্টনের। আবার দ্বিতীয় ক্ষেত্রে তোমার হয়তো কোনো একটা সময় চাপ হতে পারে P2, সেক্ষেত্রে আমাদের বলটা পরিবর্তন হবে F2-তে, বাট আমাদের ক্ষেত্রফলটা কি সেম থাকবে। তার মানে একটা বিষয় ক্লিয়ার, তোমরা এই জায়গাটাতে বা এই টোটাল সিস্টেমে পিস্টনের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ছিল এ, এই জিনিসটাকে ফিক্সড হিসেবে পাবে, আর কোনো কিছুকে তুমি ফিক্সড হিসেবে পাবে না। তো এখান থেকে আমরা জাস্ট এই দুটো জিনিস তোমাকে দেখালাম বোঝার জন্য, বাট এগুলো আমরা সূত্র ইউজ করবো না, আমরা জাস্ট এই পার্টটা সূত্র ইউজ করবো। তুমি ধরে নাও যে কোনো একটা মুহূর্তে আমাদের চাপ হচ্ছে পি এবং আমাদের বলটা হচ্ছে এফ। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি কি আমাদের এখানে এফ বা বলের মানটা হচ্ছে চাপ গুণন পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এই মানটা জাস্ট ডিডব্লিউ বা ক্ষুদ্রাতিক্ষুদ্র যে কৃতকাজটা হয়েছে ডিএক্স পরিমাণ সরানোর জন্য তার মানটা পাবো ডিডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এর জায়গায় আমরা কি বসাবো, অবশ্যই আমরা চাপ গুণন ক্ষেত্রফল ইন্টু ডিএক্স বসাবো। এবং ফাইনালি আরেকটা জিনিস দেখো, আমরা এখানে একটা ছোট্ট অংশ পাচ্ছি, সেটা হচ্ছে এ ইন্টু ডিএক্স। এ হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল এবং ডিএক্স হচ্ছে কি সরণ বা ওয়ান কাইন্ড অফ দৈর্ঘ্য আর কি। তো তুমি যদি দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফল গুণ করো তাহলে কিন্তু আয়তন পেয়ে যাবে। আর এখানে কিন্তু তাই ঘটছে, আমাদের প্রথমে আয়তন ছিল V1 বা VA, তারপরে আমাদের আয়তনটা হয়ে গেছে V2 অথবা VB, তুমি ধরে নাও। তাহলে এই যে V1 থেকে V2 অথবা VA থেকে VB এই আয়তনটা পরিবর্তন হয়েছে, এই আয়তনটা আসলে কি হয়েছে, সম্প্রসারণ হয়েছে বা প্রসারণ হয়েছে বা বেড়েছে। এবং এই যে ক্ষুদ্রাতিক্ষুদ্র আয়তনটা বেড়েছে ডিএক্স পরিমাণ ক্ষুদ্রাতিক্ষুদ্র সরণের জন্য, যেটা পিস্টনের সরণ ছিল, তাই আমি বলতে পারি এতটুকু অংশ আমরা ক্ষুদ্রাতিক্ষুদ্র একটা আয়তন পাবো, যেটাকে আমরা ডিবি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের পিস্টনের বা ঢাকনার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ছিল সেটা আসলে ফিক্সড ভ্যালু, সেটা কখনোই পরিবর্তন হবে না। জাস্ট অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র সরণ ডিএক্সের জন্য আমাদের গ্যাসের ভেতরে যে আয়তনটা বেড়েছে সেই আয়তনের বাড়ার অংশটাই কি ডিভি, যেটাও কি অনেক ছোট বা অনেক ক্ষুদ্রাতিক্ষুদ্র। তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি পি ইন্টু ডিভি। এখন বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হলো আমরা কৃতকাজ পেয়ে গেছি, বাট এই কৃতকাজটা হচ্ছে অনেক ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিমাণের জন্য বা অনেক ছোট পরিমাণ আয়তনের পরিবর্তনের জন্য। বাট আমরা যদি বলি যে এখানে আসলে আয়তনের পরিবর্তনটা এত ছোট হয়নি, অনেক বড় হয়েছে, বা ধরে নাও তোমার পিস্টনটা ডিএক্স পরিমাণ সরণ ঘটায়নি, এর চেয়ে আরও বেশি পরিমাণে সরণ ঘটিয়েছে, তখন টোটাল কাজ বা ডব্লিউ যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে দুই প্রান্তে ইন্টিগ্রেশন করতে হবে। কেন ইন্টিগ্রেশন করতে হবে তোমরা যদি একটু গ্রাফের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। খেয়াল করে দেখো, আমরা এখানে যে গ্রাফটা এঁকেছি সেটা কিন্তু একদম এক্সের সমষ্ণীয় প্রক্রিয়ার গ্রাফ, যেখানে এক্স অক্ষ বরাবর আমাদের আয়তন আছে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের চাপ আছে। এবং সমষ্ণীয় প্রক্রিয়ার গ্রাফটা হচ্ছে হাইপারবলার মতো, দেখতে পাচ্ছ গ্রাফটা একদম নিচের দিকে ভাবে নেমে গেছে, অর্থাৎ গ্রাফটা বয়েলের সূত্র ফলো করে, চাপ বাড়লে আয়তন কমবে এবং চাপ কমলে আমাদের আয়তন বাড়বে ওই অনুসারে। এবং আমি ধরে নিলাম আমাদের একদম শুরুতে এ হচ্ছে একটা কন্ডিশন যেটা আমি নিচে তোমাকে দেখিয়েছি, বি হচ্ছে আরেকটা কন্ডিশন যেটা আমি তোমাকে নিচে দেখিয়েছি। তাহলে এ আর বি কন্ডিশনের মধ্যে কি সমস্যাটা আসলে কিছুই না, আমরা এ থেকে বিতে আসলে একটা আয়তনের পরিবর্তন পেয়েছি বা আয়তনের প্রসারণ পেয়েছি বা সম্প্রসারণ পেয়েছি, এবং আমরা চাচ্ছি এই আয়তন সম্প্রসারণে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ এর পরিমাণ কতটুকু হবে সেটা বের করতে। আর তোমরা তো জানোই যে কোনো একটা পিভি গ্রাফের মধ্যে আমি যদি ক্ষেত্রফল বের করি তাহলে সেটাই হবে কি আমাদের কৃতকাজ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটাতে একটা এরিয়া বা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অনেকটা টিয়া কালারের বা কি বলবো হলদেতে টিয়া কালারের। তো এটার এরিয়া বা ক্ষেত্রফল তুমি যদি বের করতে চাও তাহলে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে কি আমাদের এই জিনিসটা কিন্তু কোনো চতুর্ভুজের মতো না, ত্রিভুজের মতো না বা বহুভুজের মতো না, এটা একটা কি বলবো অনিয়মিত শেপের। কেননা তুমি এ থেকে বি পর্যন্ত দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো সরল রেখা না বা অন্য কোনো কিছু নয়, এটা একটা কার্ভ শেপের। তো আমরা এরকম
এরকম কার্ভ শেপযুক্ত কোনো একটা এরিয়া বা ক্ষেত্রফলকে বের করতে পারি ইন্টিগ্রেশন করে। তাহলে সেক্ষেত্রে আমরা তাই করব। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে টোটালি ডিডব্লিউকে যদি ইন্টিগ্রেশন করি, খেয়াল করে দেখো এখানে ডিভি, এটা আমরা কিন্তু বলেছিলাম এটার পরিচয়টা কি, যে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন, সেটা হচ্ছে আমাদের ডিভি। এখন এই ডিভিটা আসলে কোন জায়গায় কাজ করে সেটা আমি তোমাকে এখন একটু দেখাবো। সেটা হচ্ছে কি, আমরা মোটামুটি জানি যে যদি আমি কোনোভাবে এই এরিয়া বা এই ক্ষেত্রফলটা বের করতে পারি সেটা আমাদের কৃতকাজ হবে। অথবা আমি যদি কোনোভাবে এই ইকুয়েশনটা, দ্যাট মিনস আমি তোমাকে এই ইকুয়েশনের একটা নাম্বারিং করছি, ধরো 1 নং ইকুয়েশন, তো এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করতে পারি ইন্টিগ্রেশন করে, তাহলে কিন্তু আমরা কৃতকাজটা পেয়ে যাব। কেননা তুমি যদি ডিডব্লিউকে সামেশন করো তাহলে সরাসরি তুমি কৃতকাজ বা সম্পূর্ণ কাজটা পেয়ে যাচ্ছ। তো এখন আমি যদি এরিয়া থেকে দেখাই যে ডিভি জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন। দ্যাট মিনস তুমি ভিএ থেকে ভিবি পর্যন্ত অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করা আয়তনগুলোকে, তার মধ্যে যে কোনো একটা ভাগ হচ্ছে আমাদের ডিভি। তার মানে আমি জিনিসগুলো মুছে দিচ্ছি, আমি জাস্ট একটা ভাগ তোমাকে এঁকে দেখাচ্ছি। ধরো এই হচ্ছে আমাদের একটা ছোট্ট ভাগ, এটাই হচ্ছে আমাদের ডিভি। তো আমি যদি একটু ঠিকমতো আঁকি, তুমি তাহলে লক্ষ্য করে দেখতে পাবে এই যে আমরা ছোট্ট একটা এরিয়া আঁকলাম, জাস্ট একটা সিম্পল স্টিপ আঁকলাম। আচ্ছা আমি এটা মুছে দিই, আমি একটা কাজ করি, আমি এরিয়াটাকে একটা লাইনের মতো করেই টানি। তাহলে দেখো এই হচ্ছে আমাদের একটা এরিয়া বা ক্ষেত্রফল। আচ্ছা, তো যাই হোক, তো আমরা এরকম অসংখ্য কিন্তু ছোট ছোট ক্ষেত্রফল যদি পাশাপাশি আঁকতে থাকি, তাহলে কিন্তু সবগুলো যুক্ত করলে আমরা এরকম একটা গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখন বিষয়টা হচ্ছে এই যে নিচে ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছ, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে তোমাকে ঠিক মতোই দেখাই, কেননা না দেখালে একটু ঝামেলা হতে পারে। সেটা হচ্ছে আমি হাইলাইটার দিয়ে একটা এরিয়া এঁকে দিলাম। এখন দেখো, তো এই যে ছোট্ট একটা ক্ষেত্রফল আমি আঁকলাম এখানে, এই ক্ষেত্রফলের ঠিক নিচে যে অংশটা আছে, দ্যাট মিনস এই যে ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছ, এই অংশটাই হচ্ছে কি আমাদের ডিভি। তার মানে একটা দুইটা ডিভি না, এখানে অসংখ্য ডিভি বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তন যুক্ত হয়ে আমাদের ভিএ থেকে ভিবি পর্যন্ত আয়তনটাকে নির্দেশ করবে। বাট আমরা এখানে জাস্ট ছোট্ট একটা আয়তনকে ধরেছি ডিভি, এবং এই আয়তনগুলোকে আমি যদি ইন্টিগ্রেশন করতে থাকি বা সবগুলো যদি আয়তন আমরা মানে এরকম যুক্ত করতে থাকি, তাহলে আমরা এই টোটাল গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিভাবে পাবো? খেয়াল করে দেখো, আমাদের এতটুকু যে উচ্চতাটা আছে আমি জাস্ট মার্ক করে দিচ্ছি, এই উচ্চতাটুকু হচ্ছে আমাদের কি, অবশ্যই চাপকে নির্দেশ করে, যে কোনো একটা চাপ পি। তার মানে এখানে কিন্তু একই সাথে চাপেরও পরিবর্তন হচ্ছে, আবার আয়তনেরও পরিবর্তন হচ্ছে। কেননা গ্রাফটা কীরকম, গ্রাফটা হচ্ছে আয়তনের পরিবর্তনের সাথে সাথে চাপের পরিবর্তনের গ্রাফ। তার মানে যেহেতু দুইটা জিনিসই একসাথে পরিবর্তন হচ্ছে, তার মানে আমরা বলতে পারি না যে এখানে পি বা চাপটা ফিক্সড আছে এবং ভি বা আয়তনটা ফিক্সড আছে। তুমি ধরো না এখানে আয়তনটা মানে চাপটা হচ্ছে P1, তোমার যদি কখনো আরও একটা আয়তন দরকার হয় এই পয়েন্টে, তখন ওই আয়তনের জন্য তুমি ধরতে পারো চাপটা হচ্ছে P2। তার মানে কন্টিনিউয়াসলি এখানে চাপের পরিবর্তন হচ্ছে আয়তনের পরিবর্তনের সাথে সাথে। আবার তুমি যদি এখানে ইন্টিগ্রেশন করতে থাকো, তার মানে অবশ্যই তোমাকে একটা লিমিট দিতে হবে বা সীমা দিতে হবে। তো তুমি যেহেতু আয়তনটাকে ইন্টিগ্রেশন করছো, তার মানে এখানে ডিভিকে আমরা ইন্টিগ্রেশন করব ভিএ থেকে ভিবি পর্যন্ত। অর্থাৎ তুমি যদি এখানে এরিয়া বের করতে চাও বা ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করতে হবে। যে ক্ষেত্রে আমি ধরে নিলাম আমাদের প্রস্থটা হচ্ছে ডিভি এবং দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম চাপ পি, এবং এখানে এই যে পি এর মানটা এটা কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে, বা ডিভি যেটা এটার মানটা কিন্তু সেম থাকছে। দ্যাট মিনস তুমি যদি এক্স অক্ষ বরাবর অনেকগুলো ভাগে ভাগ করো আয়তনের স্কেলটাকে, তাহলে প্রত্যেকটা ভাগে এক একটা ডিবি হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এটাও ডিবি হবে, এটাও ডিবি হবে, মানে পাশাপাশি সবাই হচ্ছে ডিবি বা অতি ক্ষুদ্র ক্ষুদ্র আয়তনের পরিবর্তন হিসেবে কাজ করবে। বাট তুমি যদি চাপ বা পি এর কথা বলো, কখনো আমাদের চাপ এখানে আমরা পাবো, কখনো চাপ এই জায়গায় পাবো, কখনো এতে পাবো, কখনো বিতে পাবো। তার মানে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু পি এর মানটা কি ভিন্ন আসবে। তার মানে তোমরা অতি ক্ষুদ্র এরিয়া বা ক্ষেত্রফল যদি বের করতে চাও, সেটাই কি পি ইন্টু ডিবি হবে। এখন এখানে অনেকগুলো পি ইন্টু ডিবি মিলেই কিন্তু এই টোটাল সবুজ কালার বা টিয়া কালারের এরিয়াটা তৈরি করেছে। এবং কতটুকু রেঞ্জ থেকে করেছে সেটা হচ্ছে ভিএ থেকে শুরু করে ভিবি পর্যন্ত একটা নির্দিষ্ট সীমা বা রেঞ্জ পর্যন্ত করেছে। তো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে ভিএ হচ্ছে কি আদি আয়তন, ভিবি হচ্ছে কি আমাদের শেষ আয়তন, একদম এই বরাবর তোমরা ছবির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ সিলিন্ডারের মধ্যে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা সীমা দিব উপরেই, সেটা হচ্ছে আমরা ভিএ থেকে কাজ শুরু করেছি, ভিবিতে গিয়ে থেমেছি। তুমি এখানে চাইলে ভিএ কে V1ও লিখতে পারো, ভিবিকে V2ও লিখতে পারো, দুটোরই সুযোগ আছে আমাদের, তোমার ইচ্ছা তুমি যেটা খুশি লিখতে পারো। তাহলে দেখো তো আমরা এই যে পিটাকে পরিবর্তনশীল পাচ্ছি, ডিভিটাকে ফিক্সড পাচ্ছি, তার মানে
পি যেহেতু পরিবর্তনশীল, তার মানে তাকে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। বাট পিকে তুমি যদি ইন্টিগ্রেশনের ভেতরে রাখতে চাও তাহলে কিন্তু বিপদ হবে, কেননা ক্যালকুলেশন আরও জটিল হয়ে যাবে। তখন আমরা বুদ্ধি করে করি কি, আমরা গ্যাসের যেই আদর্শ গ্যাসের সূত্র ছিল পি ইকুয়াল টু এনআরটি, এই জিনিসটাকে অ্যাপ্লাই করি। তখন এখান থেকে আমরা সরাসরি পি এর একটা মান পেয়ে যাই। পি এর মানটা হয়ে যায় আমাদের এনআরটি ডিভাইড বাই ভি। দেখো সেম জিনিসটা আমাদের এখানেও লেখা আছে, পি হচ্ছে কি এনআরটি ডিভাইড বাই ভি। তখন আমরা পি এর মানটা স্টেপ এই জায়গাটাতে বসাবো, তাহলে আমাদের এই সমস্যাটা হবে না। তাহলে দেখো ডিডব্লিউকে আমি যদি ইন্টিগ্রেশন করি আমি মোট কৃত কাজ পাবো, আর এখানে আমাদের পিটাকে যদি বাইরে রেখে ওর মানটা বসিয়ে দিই এনআরটি এবং ডিভাইড বাই ভি। আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা ভেতরেই থাক, মানে ইন্টিগ্রেশনের ভেতরে আমরা এটার মান বসে, তারপরে তোমরা বুঝতে পারবে। তাহলে এনআরটি ডিভাইড বাই ভি ছিল পি এর মান, ওর সাথে জাস্ট আমাদের এখানে ডিবিটা গুণ হয়ে যাবে। তখন তুমি দেখতে পাবে আমাদের এখানে এন আর টি তিনোটাই কিন্তু এখন কনস্ট্যান্ট। তার মানে তুমি গ্যাসের মোল সংখ্যা চেঞ্জ করতে পারবে না, সার্বজনীন গ্যাস ধ্রুবক আরকেও চেঞ্জ করতে পারবে না, এবং যেহেতু এটা একটা সমষ্ণ প্রক্রিয়া তাই এখানে টি এর মানটাও চেঞ্জ করতে পারবে না। তাই এই কৌশলটা আমরা খাটাই কেন, যাতে আমরা পিটাকে নিয়ে আর কোনো কাজ করতে না হয়। যেহেতু পি হচ্ছে এখানে বারবার পরিবর্তন হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই আমরা পিকে যেন ইন্টিগ্রেশন না করি, ওই বুদ্ধিটা খাটানোর জন্য আমরা পি এর মানটা এরকমভাবে নিয়ে নিব সূত্র থেকে। তারপরটা তো একদম ইজি কেস। তাহলে আমরা এখানে দেখি আমাদের টোটাল কৃতকাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে এনআরটি, যেহেতু ধ্রুবক এটা বাইরে থাকবে, সামেশন অফ ভিএ থেকে শুরু করে ভিবি পর্যন্ত নিব, অথবা তুমি ভি1 থেকে শুরু করে ভি2 পর্যন্ত নিতে পারো, সমস্যা নেই। ভেতরে থাকবে আমাদের ডিবি ডিভাইড বাই হচ্ছে ভি, এবং এটার মান আসবে এনআরটি। খেয়াল করে দেখো আমাদের এখানে 1 ডিভাইড বাই ভি, এটার ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে আমি সিম্পলি লন ভি পাবো, এবং উপরে বসবে আমাদের ভিবি, নিচে বসবে আমাদের ভি1 অথবা ভিএ। তারপর একটা আরও সহজ, কেননা আমরা জানি যে এই জায়গাটাতে বিয়োগ ঘটবে, দ্যাট মিনস লন ভি অফ বি ঊর্ধ্বসীমা মাইনাস হচ্ছে আমাদের লন, এই জিনিসটা একটু মুছে দিচ্ছি। তুমি ধরো এটা আমাদের বি নম্বর কেস, তো এটা আমরা অলরেডি জানি। তো এরপরে লন ভি অফ এ, এই কাজটা আমরা করব। তো এখন দেখো তো এখানে আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি, আমরা লনের সূত্র পড়েছি সূচকে, সেটা হচ্ছে লন ইন্টু, মানে মাইনাস যদি থাকে আমাদের সেটাকে আমরা ভাগ করে দিতে পারি, দ্যাট মিনস লন বি ডিভাইড বাই লন এ, এই জিনিসটা করে দিতে পারি। তার মানে আমাদের সূত্রটা অনেকটা এরকম ছিল, যদি তোমাদের মনে না থেকে থাকে তার জন্য আমি লিখে দিচ্ছি। যদি কখনো লন এ মাইনাস লন বি এই জিনিসটা চলে আসে, এবং এখানে লনটা কেন এসেছে, কারণ এটা কিন্তু ইন্টিগ্রেশনের নিয়ম, দ্যাট মিনস কোনো একটা জিনিস যদি ভাগ আকারে থাকে সেটাকে আমরা লন ভি হিসেবে বা লন ওই জিনিসটা হিসেবে ইন্টিগ্রেশন লিখতে পারি। তাহলে লন এ মাইনাস লন বি যদি মনে করে থাকো, এরকম একটা সূত্র ছিল, লন এ ডিভাইড বাই বি হিসেবে তখন সেটা কাজ করবে। আবার তোমরা চাইলে এখানে লগ, মানে ভি অফ ভি, ভি অফ এ, এদের বদলে তুমি চাইলে ভি2 ভি1 এগুলো ইউজ করতে পারো। তো ওভাবে আমরা সূত্র লিখতে পারি এনআরটি, তারপর হচ্ছে লন, উপরে হবে হচ্ছে ভি2, নিচে হবে কি ভি1। তাহলে ভি2 হচ্ছে কি আমাদের শেষ কন্ডিশন এটার আয়তন, আর ভি1 হচ্ছে কি আদি কন্ডিশনের আয়তন। এবং তুমি চাইলে ফাইনালি এই সূত্রটাকে আরেকটু মডিফাই করতে পারো। তো মডিফাইটা কীরকম, চলো সেটা একটু দেখি। আমরা এখানে কৃতকাজ হিসেবে পেয়েছি ডব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি2 বাই ভি1। তো এই জিনিসটা আমরা এখন আবার দেখি, সেম কাহিনী, দ্যাট মিনস আমরা রুদ্ধতাপীয় না আসলে সমষ্ণ প্রক্রিয়া প্রসারণে কৃতকাজ পেয়েছি এনআরটি ইন্টু লন আমাদের শেষ আয়তন ডিভাইড বাই আদি আয়তন, তাই না? এবং এখানে খেয়াল করো, এখানে প্রসারণের জন্যই কিন্তু আমি বলতে পারি ভি2 যেটা, সেটা অবশ্যই ভি1-এর চেয়ে বড় হবে বা ভি-এর চেয়ে বড় হবে। তো এটা তোমাদের মাথায় আছে। এখন দেখো তো এটাকে চাইলে এভাবে লেখা যায় না, এনআরটি, এবং আমরা যেখানে লন ইউজ করে থাকি ওই জায়গাটাতে আমরা লন ইউজ না করে একটা নির্দিষ্ট মান ইউজ করতে পারি, 2.303 লগ 10, এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। তার মানে যখন আমরা লনকে রিপ্লেস করব কোনো একটা কিছু দ্বারা, তখন সেটাই টোটালটা হবে। তারপর আগের মতো আমরা এখানে লিখতে পারি ভি2 ডিভাইড বাই ভি1। তার মানে আমাদের এটাও কিন্তু কৃতকাজের সূত্র হিসেবে নির্দেশ করে। তার মানে বিভিন্ন জায়গায় তোমাকে সূত্রে বিভিন্ন ফরম্যাট বা রূপ দিতে পারে, সেক্ষেত্রে আমি বলবো এই দুইটা ফরম্যাট খুবই ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখার জন্য। তার মানে এখানে যাকে তুমি লন হিসেবে চিনছো, এই টোটালটাকে আমরা এখন 2.303 লগ 10 হিসেবে রিপ্লেস করতে পারি। আবার দেখো আমাদের কৃতকাজের এই জায়গাটাতে কিন্তু একটা পজিটিভ সাইন আছে, যেটা আমরা হয়তো দেখছি না। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় যখন আমরা প্রসারণ করব কোনো একটা গ্যাসকে, ওই সময়টাতে যে কৃতকাজটা পাবো সেটা হবে ধনাত্মক কাজ বা
ধনাত্মকৃত কাজ, এটা তোমাকে মনে রাখতে হবে। যদি এখানে নেগেটিভ চিহ্ন এসে যেত তাহলে আমরা বলতাম কি ঋণাত্মকৃত কাজ, বাট এটা ফিক্স থাকে যে সমষ্ণ প্রক্রিয়ার প্রসারণে সবসময় কৃত কাজটা আমাদের পজিটিভ হয়। এবার তোমাদেরকে এটার থেকে আরেকটা কনসেপ্টে নিয়ে যাই, সেটা হচ্ছে তোমরা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার জন্য বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারো, তাই না? আমি তোমাকে বলেছিলাম যে বয়েলের সূত্র অনুসারে P1 ইজ ইকুয়াল টু P2 ইজ ইকুয়াল টু ধ্রুবক থাকে, তাই না? অনেকগুলো মান থাকবে, তারপর হচ্ছে একটা ধ্রুবক থাকবে। তার মানে সমষ্ণ প্রক্রিয়াটা আসলে বয়েলের সূত্র মেনটেন করে বা মেনে চলে। এখন দেখো তো, আমরা একই গ্যাসের মধ্যে কিন্তু P1 পরিমাণ চাপ দিলে V1 পরিমাণ আয়তনে কনভার্ট হয় সেটা, আবার P2 পরিমাণ চাপ দিলে V2 পরিমাণ আয়তনে কনভার্ট হয়, বাট ওদের গুণফলটা সেম থাকে অল টাইম। তাহলে আমরা কিন্তু সার্বজনীন গ্যাস সূত্র যেটা জানি আদর্শ গ্যাসের জন্য, সেটা হচ্ছে Pv ইজ ইকুয়াল টু nRT, এই জিনিসটা জানি। দেখো আমরা এখানে যেহেতু আদর্শ গ্যাসের সূত্র নিয়ে কাজ করছি, তার মানে আমরা টোটাল যে সমষ্ণ প্রক্রিয়াটা পড়ছি, এই প্রক্রিয়ার প্রত্যেকটা হিসাব নিকাশ কিন্তু আদর্শ গ্যাসের হিসাব নিকাশ। আমরা কিন্তু কোথাও বাস্তব গ্যাসের জন্য হিসাব নিকাশ করছি না। তাই এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া পড়ব, প্রত্যেকটা জায়গাতে আমরা আদর্শ গ্যাসটাকে বা আইডিয়াল গ্যাসটাকে কাজে লাগিয়ে হিসাব নিকাশগুলো করব। তো দেখো Pv ইজ ইকুয়াল টু nRT যদি হয়ে থাকে, আমরা এটাকে কিন্তু লিখতে পারি P1 ইজ ইকুয়াল টু nRT, আমরা লিখতে পারি P2 ইজ ইকুয়াল টু nRT, আমরা লিখতে পারি P3 এটাও ইজ ইকুয়াল টু nRT, এভাবে চলতে থাকবে। তার মানে যেহেতু P এবং V এর গুণফলটা ধ্রুবক, তাই যে কোনো পরিমাণ চাপের জন্য যে আয়তনটা তৈরি হয় গ্যাসের মধ্যে, তাদের গুণফলটা অল টাইম nRT হিসেবে কিন্তু কাজ করবে। তো এই জিনিসটা যদি কাজ করে থাকে, তাহলে আমরা লাস্ট সূত্রটাকে আরেকবার মডিফাই করে লিখি। আমাদের লাস্ট সূত্রটা ছিল কি, লাস্ট না, তুমি দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো। তো আমি লাস্টটা নিয়ে ফার্স্টটাই নিলাম, তোমরা লাস্টটা মিলিয়ে নিও। তো এটা আমাদের ছিল হচ্ছে nRT ইন্টু লন V2 ডিভাইড বাই V1। আমরা চাইলেই কিন্তু এই nRT এর জায়গায় P1 বসাতে পারি, তাই না? তাহলে P1 লন V2 ডিভাইড বাই V1 এটা বসানো যায়। আমরা চাইলেই P1 এর জায়গায় P2 বসাতে পারি, তারপর হচ্ছে লন V2 ডিভাইড বাই V1 দিতে পারি। তাহলে চিন্তা করো, আমাদের এখানে সূত্রগুলোকে কিন্তু চাইলেই আমরা এভাবে রিপ্লেস করতে পারি। তবে এখানে কন্ডিশনটা হচ্ছে কি, তুমি জাস্ট দুইটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে P1 এর জন্য V1 কন্ডিশন এবং P2 এর জন্য V2 কন্ডিশন। এর বাইরে কিন্তু আমরা অ্যাপ্লাই করলে সেভাবে এটাকে কাজে লাগাতে পারবো না, কেননা তুমি জাস্ট দুইটা কন্ডিশনের জন্যই এই কনভার্সন বা এই সূত্রের রূপান্তরটা করতে পারো। তার মানে আমি যদি বলি এখানে তুমি P3 নিয়ে আসলে, তখন কিন্তু আমাদের এই কনভার্সনটা কাজ করবে না, কেননা এই জায়গাটাতে তুমি যদি P3 নিয়ে আসো, এখানে আবার কিন্তু V2 আর V1 থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাকে ঝামেলায় পড়তে হতে পারে। তাই তোমরা এখানে জাস্ট এটাকে ইগনোর করতে পারো, কেবলমাত্র দুইটা কন্ডিশনের জন্য তোমরা এই সূত্রটাকে মডিফাই করতে পারো। এখন সেম সূত্রটাকে আমরা ইচ্ছে করলে আরেকটু মডিফাই করতে পারি। দেখো তোমরা অলরেডি দেখেছো বয়েলের সূত্র অনুসারে P সমানুপাতিক কি 1/V, তাই না? তার মানে বিষয়টা এরকম, আমরা চাইলে কিন্তু লিখতে পারি, যদি আমাদের কোনো একটা গ্যাসীয় অবস্থায় বা সিস্টেমের মধ্যে P1 এবং P2 চাপ যদি কাজ করে, তাহলে তাদের ভাগফলটা হবে কি অবশ্যই V2 ডিভাইড বাই V1। এবং এটা কিভাবে আসে তোমরা অলরেডি কিন্তু জানো। তার মানে আমরা দুইটা কন্ডিশনের জন্য বলতে পারি, প্রথম কন্ডিশনের চাপ ভাগ হচ্ছে দ্বিতীয় কন্ডিশনের চাপ ইজ ইকুয়াল টু দ্বিতীয় কন্ডিশনের আয়তন ভাগ হচ্ছে প্রথম কন্ডিশনের আয়তন। তো ওই সেন্সে তুমি দেখো V2 ডিভাইড বাই V1 এর মানটা কিন্তু P1 ডিভাইড বাই P2 হয়ে যাচ্ছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এখানে nRT লন V2 ডিভাইড বাই V1 এর জায়গায় P1 ডিভাইড বাই P2 এই জিনিসটা বসাতে পারি, কোনো প্রবলেম হবে না। তারপর আমরা চাইলে এখানেও P1 এর পর লন V2 ডিভাইড বাই V1 এর জায়গায় P1 ডিভাইড বাই P2 বসাতে পারি। আবার এই জায়গাটাতে আমরা চাইলে V2 বসাবো, সমস্যা নেই। লন V2 ডিভাইড বাই V1 এর জায়গায় আমরা চাইলে কিন্তু P1 ডিভাইড বাই P2কে বসাতে পারি। তার মানে আমি এখানে যতগুলো জিনিস লিখলাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার প্রসারণে কৃতকাজের সমীকরণ বা সূত্র। তার মানে এই জিনিসটাকেও তোমরা ইগনোর করতে পারবে না, এই দুটো জিনিসের সূত্র কিন্তু আমাদের লাগবে। তাহলে আমরা এই সূত্রগুলোকেও চাইলে এক্সটেন্ড করতে পারি। দ্যাট মিনস এই জায়গায় যে একটা সূত্র লিখেছি, এটাকে আমরা ইচ্ছে করে লিখতে পারি কৃতকাজ W ইজ ইকুয়াল টু nRT ইন্টু 2.303, তারপর হচ্ছে লগ 10 V2 ডিভাইড বাই V1 এর জায়গায় আমি লিখতে পারি P1 ডিভাইড বাই P2। তাহলে সমষ্ণ প্রক্রিয়া যেহেতু কেবলমাত্র তাপমাত্রাটাই কনস্ট্যান্ট থাকে, বাট আমাদের আয়তনও পরিবর্তন হয়, চাপও পরিবর্তন হয়, তাপও পরিবর্তন হয়। তাই এই আয়তনের পরিবর্তনটার জন্য আমরা চাপের পরিবর্তনটাকেও সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং তোমরা সব
ক্ষেত্রে বইয়ের মধ্যে যেটা দেখবে সেটা হচ্ছে v2 ডিভাইড বাই v1 এই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে বা আয়তনটাকে হাইলাইট করা হয়েছে, বাট এর মধ্যে যে চাপ আছে এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাই না। তার মানে এখানে আমাদের চাপের যে পরিবর্তন এটাও সূত্রের মধ্যে ইনক্লুড থাকতে পারে। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার সংকোচনে কৃতকাজের পরিমাণ। তো সংকোচন বিষয়টা হচ্ছে কীরকম, জাস্ট আয়তনটা কমে যাবে। অর্থাৎ আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এমন একটা সিস্টেম আছে, ধরো এটা হচ্ছে আমাদের এ কন্ডিশন আর এটা হচ্ছে আমাদের বি কন্ডিশন। এই কন্ডিশন আমাদের ভেতরে কিছু পরিমাণ গ্যাস ছিল কোনো একটা সিলিন্ডার বা কন্টেইনারের ভেতরে, এবং উপরে এই জায়গাটাতে আমাদের পিস্টন ছিল, ভালো কথা। তো হুট করে আমি করলাম কি, কিছু পরিমাণ বাইরে থেকে বল প্রয়োগ করলাম এই পিস্টনের ক্ষেত্রফলের মধ্যে। তো আমরা যদি এ পরিমাণ বল প্রয়োগ করি এই পরিমাণ সিলিন্ডারের ক্ষেত্রফলের উপর, মানে পিস্টনের ক্ষেত্রফলটা ধরো এ, তাহলে অবশ্যই এখানে একটা চাপ কাজ করবে, সেটা হচ্ছে পি। তো এই পরিমাণ চাপের জন্য আমাদের কিন্তু গ্যাসের আয়তনটা আরও কমে যাবে। তুমি ধরো না প্রথমে আমাদের আয়তন ছিল v1, তারপর আমাদের আয়তন হয়ে গেছে v2, যেখানে v1টা অবশ্যই বড় ছিল v2 এর চেয়ে। তো এই সংকোচনের পর যেটা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, তুমি ধরো না আমাদের আদি যে সরণটা ছিল এই পিস্টনের ঠিক তলদেশ থেকে, এই সরণটা আমি ধরে নিলাম হচ্ছে x1। পরবর্তীতে তুমি যে সরণটা দেখতে পাচ্ছ পিস্টনের সেটা কিন্তু x2 হয়েছে। তার মানে এখানে কিন্তু সরণের পরিবর্তন হয়েছে এবং কমে গেছে। সরণটা কতটুকু কমেছে, জাস্ট এতটুকু অংশ কমেছে, যেটাকে আমি dx পরিমাণ ধরতে পারি, মানে অতি ক্ষুদ্র তার সরণ কমে গেছে। তো এই যে সরণটা তার কমে গেল, দ্যাট মিনস পিস্টনটা আগে একটা বিশেষ উচ্চতায় ছিল, নির্দিষ্ট উচ্চতায়, এখন সে তার উচ্চতাটা ফল করেছে বা উচ্চতাটা তার কমে গেছে। এটাকে কিন্তু বলা হয় সরণটা তার নেগেটিভ হয়েছে। তার মানে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি ডিএক্স এর যে মানটা সেটা অবশ্যই কী হবে, শেষ সরণ মাইনাস আদি সরণ। তাহলে শেষ সরণটা আমাদের হচ্ছে x2, আদি সরণ হচ্ছে আমাদের x1 ছিল, তার মানে এখানে একটা নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে খেয়াল করে দেখো আমাদের সংকোচনে যেটা ঘটে সেটা হচ্ছে এই পিস্টনের যে সরণ আছে বা ডিসপ্লেসমেন্ট আছে সেটা নেগেটিভ হবে। আর তাই যদি নেগেটিভ হয় আমাদের যে আয়তনটা আছে, দ্যাট মিনস আমরা এইভাবে বের করেছিলাম আগের স্লাইডগুলোতে, ডিপি হচ্ছে আমাদের ক্ষুদ্রাতিক্ষুদ্র আয়তনের পরিবর্তন ইজ ইকুয়াল টু পিস্টনের ক্ষেত্রফল ইনটু ডিএক্স বা সরণ। তো এই সরণটা নেগেটিভ বলে আমাদের ডিভি এর যে মানটা সেটাও কি নেগেটিভ হয়ে যাবে। তার মানে আয়তন সংকোচন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে টোটালি আমাদের আয়তনটা কমে যাবে বা বলা যায় নেগেটিভ একটা মান আসবে, একই সাথে সরণ এবং একই সাথে আয়তনের। তো আমরা আগের মতো করেই বলতে পারি যে অতি ক্ষুদ্র কাজ যদি ঘটে থাকে আমাদের জাস্ট এ থেকে বি কন্ডিশনে আসার সময়, তাহলে তার মানটা হবে কি পি ইন্টু ডিভি। বাট এখানে প্রবলেমটা হচ্ছে কি ডিবির মানটা কিন্তু এখন নেগেটিভ চলে আসবে, তাই না? তো ডিবি যেহেতু নেগেটিভ তার মানে আমাদের এই জায়গাটাতে একটা নেগেটিভ সাইন দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো আমাদের ডিএক্সটা এখানে নেগেটিভ হিসেবে কাজ করবে, একই সাথে আমাদের যে ডিভিটা আছে বা অতি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন এটা আমাদের নেগেটিভ হিসেবে কাজ করবে, এবং এই নেগেটিভ সাইনটা কিন্তু আমরা এই জায়গাটাতে বসিয়ে দিব। তারপরে আমাদের আগের মতোই কাহিনী, আমরা উভয় পক্ষ ইন্টিগ্রেশন করলেই টোটাল কাজটা পেয়ে যাব। তাহলে মাইনাস পি ইন্টু ডিবি এটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের লিমিটটা কিন্তু আগের মতোই হবে, দ্যাট মিনস আদি আয়তন থেকে শুরু করে শেষ আয়তন। অর্থাৎ তুমি এখানে v1 বলতে v অফ a কে লিখতে পারো, v2 বলতে তুমি v অফ b কে লিখতে পারো, ঠিক আগের মতোই, কোনো কিছু চেঞ্জ হবে না। জাস্ট আমি এখানে v1 v2 দিয়ে ক্যালকুলেশন করছি। তারপর এখানে আমাদের টোটাল কাজ হচ্ছে ডব্লিউ হবে, আর এই জায়গাটাতে আমাদের মাইনাস বসবে। এবং খেয়াল করে দেখো তো আমাদের পি যেটা ছিল সেটা কিন্তু বাইরে চলে আসবে, বাট তুমি তো জানো এখানে পি বা চাপটা আসলে কনস্ট্যান্ট থাকে না, কখনো কখনো চাপ p1 হয়, কখনো p2 হয়, কখনো p3 হয়। তো ওই কাজটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে pv ইকুয়াল টু nRT, এই সূত্রটা ইউজ করে থাকি। এবং সেক্ষেত্রে আমাদের এখানে যেই পি এর মানটা আছে সেটা একটা দারুণ মান আসে, nRT ডিভাইড বাই ভি আসে। তাইলে এই জিনিসটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারি, পি এর মান হিসেবে আমি বসিয়ে দিতে পারি মাইনাস nRT, এবং নিচে যে ভিটা থাকবে সেটাকে আমি ডিভির নিচে বসিয়ে দিতে পারি। তারপর এখানে রেঞ্জটা একই রকম, v1 থেকে শুরু করে আমাদের রেঞ্জটা হবে v2 পর্যন্ত। তাই যদি হয়ে থাকে তাহলে এখানে মাইনাস nRT আসবে, এবং একই সাথে আমাদের এই জায়গাটাতে আমরা পাবো কি লন ভি পাবো শুধুমাত্র। উপরে আগের মতোই বসবে v2, নিচে বসবে আমাদের v1। তাহলে দেখো তো আমাদের এটা মাইনাস nRT হবে ঠিক আগেকার কাহিনীর মতোই, এবং এরপরে আমরা লন বসাবো, তারপর আমরা v2 ডিভাইড বাই v1কে বসাবো। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের এই সূত্রটা ঠিক আগের সূত্রের মতো চলে এসেছে। আমি যদি একটু দেখাই তাহলে তুমি দেখতে পাবে w ইজ ইকুয়াল টু nRT লন v2 বাই v1, এখানে কিন্তু সেম জিনিস w ইজ ইকুয়াল টু মাইনাস nRT লন v2 বাই v1। তাহলে পার্থক্য কোন জায়গায়? অবশ্যই আমাদের কৃত কাজটা এখন যেটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ একটা কাজ এসেছে বা ঋণাত্মক কাজ এসেছে।
তাহলে তোমাকে একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে সমষ্টি প্রক্রিয়া তুমি যদি গ্যাসটাকে সংকোচন করো তাহলে তুমি যে কৃত কাজটা পাবে সেটা হবে অবশ্যই নেগেটিভ কৃত কাজ। আর তুমি যদি সমষ্টি প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারণ করো তাহলে যে কৃত কাজটা পাবে সেটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ কৃত কাজ পাবে। এবং আমরা এই স্লাইডের মধ্যে যতগুলো সূত্র অ্যাপ্লাই করেছি সব সূত্র কিন্তু আমরা চাইলে এই সমীকরণ থেকেও বের করতে পারি, এবং এটা আসলে তোমাদের দায়িত্ব। তোমরা এখান থেকে চাইলে সব সূত্র বের করতে পারো, জাস্ট ওদের আগে সিম্পলি একটা নেগেটিভ সাইন বসে যাবে। দ্যাট মিনস তুমি এখানে V2/V1কে ইচ্ছা করলে P1/P2 হিসেবে রাখতে পারো, তারপর ইচ্ছা করলে লনের বদলে 2.303 log 10 এগুলোকে আনতে পারো। তো এগুলো সবই হচ্ছে তোমার ইচ্ছা, তোমরা বের করতে পারো। এবং তোমাদের আমি এটা স্টার দিয়ে রাখলাম কারণ এটাই হচ্ছে সমষ্টি প্রক্রিয়ায় সংকোচনের যে কৃত কাজটা আছে তার মান। এবার তোমাকে এই পজিটিভ আর নেগেটিভ সাইনের আসল কাহিনীটা বলি, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সমষ্টি প্রক্রিয়া সংকোচনে আমাদের W2 এসেছে কি নেগেটিভ, তাই না? এই নেগেটিভ কৃত কাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যদি কখনো বাইরের পরিবেশ বা এনভায়রনমেন্ট, যেমন আমরা বাইরে পরিবেশ বলতে বাতাসকে বুঝতে পাচ্ছি, তো যদি বাইরের পরিবেশ থেকে কোনো একটা সিস্টেমের উপর চাপ প্রয়োগ করা হয় বা সিস্টেমের উপর যদি কোনো কাজ করা হয় তখন সেটাই হয়ে যায় কি নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ। আর তুমি যদি সিস্টেম থেকে কোনো একটা কাজ পাও, যেমন আমাদের আগের কাহিনী কী ছিল, আমি সিস্টেমে তাপ দিয়েছি, তাপ দেওয়ার পর সিস্টেমের মধ্যে থাকা গ্যাসগুলো এই ঢাকনাটাকে ধাক্কা মেরে বাইরের দিকে সরিয়ে দিয়েছে। তার মানে যদি সিস্টেম পরিপার্শ্বের উপর বা পরিবেশের উপর কোনো কাজ করে, যেমন এখানে পরিবেশের এই জায়গাটাতে ছিল বাতাস, তো পিস্টনটা বাতাসটাকে ঠেলে সামনের দিকে চলে গেছে, তার মানে এখানে পরিবেশের উপর কৃতকাজ হয়েছে। তো যদি কখনো কোনো সিস্টেম তার মধ্যে থাকা শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশের মধ্যে কৃতকাজ তৈরি করে তখন সেই কাজটা হয়ে যায় কি ধনাত্মক। আর যদি কখনো আমরা পরিবেশ থেকে কোনো একটা কাজ সিস্টেমের মধ্যে করি এবং সিস্টেমের গ্যাসগুলোকে যদি সংকুচিত করে দিই তাহলে সেটা হবে কি অবশ্যই নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ।